বাসবী কেন এলো রাতের পোশাক পরে তার স্বামী যখন বাড়িতে নেই? স্বামীর বন্ধুর কাছে, যে বন্ধুর একা জেগে আছে হাতে মদের গ্লাস নিয়ে, কেন খেলো তার সাথে বসে একই গ্লাসে মদ? সে বন্ধুর এককালে প্রেমিক ছিল বলে? না বাসবীর স্বামী রাতের পর রাত সেই বাসবীকে সময় দেয় না বলে? সে যৌবনের তাড়নায় এসেছে পরকীয়া করতে। বাসবী মনে করেছে সেটা তো অন্যায় নয়। যদি স্বামী টাকা টাকা করতে থাকে, যুবতী বউয়ের যৌবনের ডাকে সাড়া না দেয়, তাহলে ক্ষতি কি স্বামীর বন্ধুকে আপন করে নিতে? রাত শেষ, বাতও তো শেষ হয়ে যাবে। কি হয়েছে? একটি রাত যদি স্বামীর বন্ধুর সাথে কাটানো সে তৃপ্তি অনুভব করে, তাতে তো কোনো ক্ষতি নেই। তার স্বামী তো তাকে সময় দেয় না। অথচ সে যদি তার আগের, যে তাকে খুব ভালোবাসতো, হৃদয়ের অনেক কাছাকাছি ছিল, একই কলেজে পড়াশোনা করেছে, একই সাথে থাকেছে, তাকে যদি একটু কাছে পাওয়া যায়, একটা রাত তার সঙ্গে কাটানো যায়, স্বামীর অভাব মেটানো যায়, ক্ষতি তো কিছু নেই। একটি রাত, তিনটি জীবন, সুনীল গঙ্গোপাধ্যায়ের এই গল্পটি আমি তোমাদের শোনাচ্ছি। আমি বৈশাখী, কণ্ঠে বৈশাখীতে তোমাদের আমি স্বাগত জানাচ্ছি। শুনতে থাকো এই গল্প। হাসপাতালে সারাক্ষণ এত কাজে যে সোমনাথ অন্য কোনো দিকে মন দিতে সে পারে না। একসময় তার খেয়াল হলো সারাদিনে সে একবারও হাসেনি। রোগীদের সঙ্গে সর্বক্ষণ শুধু জ্বালা যন্ত্রণা আর দুঃখ কষ্ট নিয়েই তার কথা হয়েছে। তার মধ্যে হাসির খোরাক কিন্তু কিছু থাকে না। অথচ গোমরা মুখ হয়ে কি মানুষ বাঁচতে পারে কখনো? হাসপাতাল থেকে বেরোবার আগে সোমনাথ বুঝতেই পারেনি যে অনেকক্ষণ বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি খুব জোর নয়, কিন্তু আকাশ একেবারে কালো। বিকেলের পর আর সন্ধ্যা বোঝাই যাচ্ছে না। এরকম বৃষ্টি অনেকক্ষণ চলেছে। সোমনাথ এখন ঘরে ফেরার জন্যে ব্যস্ত হয়ে পড়েছে। হাসপাতালের বাইরে গোটা তিনেক সাইকেল রিক্সা দাঁড়িয়ে আছে। সোমনাথ ছুটতে গিয়ে উঠে পড়ল তারই একটাতে। চালকটি গাড়ির বারান্দার নিচে বসেছিল, সেও চলে আসলো। অন্য যাত্রী হলে এই বৃষ্টির মধ্যে সে হয়তো যেতে রাজি হতো না, কিন্তু ডাক্তারবাবুদের কথা আলাদা। চাকরটির বয়স 21-22-এর বেশি নয়। আমি চাকর বললাম নাকি? চালকটি লুঙ্গি ও গেঞ্জি পরা একটি রোগা ছেলে। সে প্যাটেলে পা দেবার পর সোমনাথ জিজ্ঞাসা করলো, কী রে, যেতে পারবি তো? ছেলেটি বলল, হ্যাঁ স্যার, আমিও তাড়াতাড়ি বাড়ি যাব। কোথায় যেতে হবে বলুন? তারপর আর বলার দরকার হলো না। সোমনাথ অন্যমনস্ক হয়ে পড়ল। মফস্বল শহরে রাস্তা একটু বৃষ্টিতেই কেমন ফাঁকা হয়ে যায়। সোমনাথ রাস্তা দেখছে না, বৃষ্টি দেখছে না। তার মেজাজ তেমন ভালো নেই। হঠাৎ একটা জোর ঝাঁকুনিতে সোমনাথ প্রায় পড়েই যাচ্ছিল ছিটকে। কোনো রকমে সামনে নিল শেষ মুহূর্তে। তাকিয়ে দেখল রাস্তার পাশে একটা থেমে থাকা ট্রাকের পিছনে সাইকেল রিক্সাটা ধাক্কা মেরেছে। রাস্তার আলো অনেক কম, তা কিন্তু ঠিক। সাইকেল রিক্সাতেও কোনো আলো থাকে না। সোমনাথদের ছেলেবেলায় গরুর গাড়িতে একটা লণ্ঠন ঝুলত, তখন সেসব পাট এখন কি আর আছে? থেমে থাকা ট্রাকটার পেছনে আলো নেই। এইসব জায়গায় সবাই কম আলোতে অভ্যস্ত। সব বুঝে শুনেই তো রিক্সা চালানো উচিত। সোমনাথ জিজ্ঞাসা করলো, কী হলো রে? ধাক্কা দেবার পরও ছেলেটি চুপ করে বসে আছে, কোনো রকম সাড়া শব্দ করছে না। সোমনাথ আবার জিজ্ঞাসা করলো, কী রে, সাইকেল চালাতে চালাতে ঘুমিয়ে পড়লি নাকি? ছেলেটি ভাঙা গলায় বলল, না স্যার, আমি দেখতে পাইনি। আবার সে প্যাটেলে চাপ দিল। চালাতে লাগলো খুব আস্তে আস্তে। কোনো একটা জায়গায় ক্যাঁচ ক্যাঁচ শব্দ হচ্ছে। বৃষ্টির ছাট লাগছে সোমনাথের গায়ে। রিকশার উপরে ফুটো আছে কয়েকটা। একটু বাদে ছেলেটি বলল, স্যার, একটা কথা বলবো, আমাকে আজ 50টা টাকা দেবেন? সোমনাথ অন্যমনস্কভাবে বলল, কেন? ছেলেটি বলল, স্যার, আজ সারাদিন কিছুই রোজগার হয়নি, বাড়ির জন্য চাল কিনে নিয়ে যেতে হবে।
আপনি 10 দিন ভাড়া দেবেন না আমাকে? আমাকে আপনি 50 টাকা দিন না, আপনাকে আমি 5 দিন নিয়ে যাব। এ কথা শুনে সোমনাথের রাগ হবার কথা। মন দিয়ে রিকশাটা পর্যন্ত চালায় না, অকারণে একটা ধাক্কা লাগালো। রিকশা নোংরা, ফুটো, চড়ে কোনো আরাম নেই, গদিটাও ভালো না। তবু দিব্য অ্যাডভান্স চায়। বৃষ্টি বাদলা না থাকলে সোমনাথ কি রিকশা নিতে চায়? হেঁটেই তো বাড়ি ফিরে যায়। নিজের জায়গায় ফেরা, কিন্তু বাড়ির জন্য চাল কিনে নিয়ে যাবে, এ কথাটা শুনলে কেমন যেন লাগে। অন্য কিছু তো নয়, চাল, বেঁচে থাকার জন্য ন্যূনতম উপাদান। মাত্র 50টা টাকা দিলে যদি কয়েকজন খেতে পায় তো পাক না। সোমনাথ আর একটা কথাও বলল না। আজ তার কলকাতায় ফেরার খুব দরকার ছিল, কিন্তু কাল 2nd ইয়ার, 3rd ইয়ারে জয়েন্ট ক্লাস আছে। সেই ক্লাসটা না নিলে গোলমাল হতে পারে। অথচ কলকাতায় আজ খুব মন টানছে। মস্ত বড় কম্পাউন্ডের সামনে গেট। ভেতরে বাড়িটা হচ্ছে 3 তলা। সামনে ঢাকা গাড়ি বারান্দা। সাইকেল রিকশাটা সেই বারান্দার নিচে থামলো। নেমে পকেট থেকে পাস বের করে সোমনাথ দেখল 1 টাকা, 2 টাকা নোট, আর একখানি বাকি কয়েকটা 100 টাকার নোট। 50 টাকা দেওয়া তো যাচ্ছে না। 100 টাকার নোট দিলে পুরোটাই তো যাবে। ওপর থেকে টাকাটা এনে দিতে হবে। সোমনাথ থাকে 3 তলায়। আবার নামা ওঠা। সোমনাথের ইচ্ছা করল, না না না, সে বলে দেবে না। এই তুই ওপরে একটু আয় তো, তোর টাকাটা আমি দিচ্ছি। ওপরে গিয়ে সোমনাথ সব কটা আলো জ্বালালো। আলমারির তালাটা খুলতে যাবে এমন সময় বাজ পড়ল বিকট জোরে। বৃষ্টির তোড়ও বেড়ে গেল হঠাৎ। টেবিলের ডয়ারে সবসময়ই একটা কিছু কিছু টাকা পয়সা টেবিলের মধ্যে থাকে। তার থেকে একটা 50 টাকার নোট নিয়ে বাইরে এসে সোমনাথ যেন ভূত দেখল। লুঙ্গি ও গেঞ্জি পরা রিকশা চালকটি দাঁড়িয়ে আছে সিঁড়ির ওপরে থামে। মাথার উপরে একটা আলো জ্বলছে। এই প্রথম ছেলেটির মুখ ভালো করে দেখতে পেল সোমনাথ। তার চোখ দুটো কোটরে ঢোকা, অথচ তাতে জ্বলজ্বলে ভাব। মাথার চুল ভিজে, কিন্তু কপালের চামড়া শুকনো। ছেলেটি একটু একটু দুলছে, ভয় পাবার মতনই চেহারা। সোমনাথ সোজা এগিয়ে এসে ছেলেটির কপালে হাত রাখল। যেন ছ্যাঁকা লাগছে তার হাতে। ছেলেটির অত্যন্ত জ্বর, প্রায় 104 হবে। সোমনাথ তার চোখের তলা টেনে দেখল, ওমা, এ কি! সে সময় সে দুবার শুকনোভাবে কাশল। ছেলেটি যে টিভিতে ভুগছে তাতে কোনো সন্দেহ নাই। বেশ, অ্যাডভান্স পেজ। সোমনাথ রীতিমতো রাগে সুরে বলল, কি অ্যাডভান্স স্টেজে তো টিভি মাদিয়েছ? তোমার গায়ে তো অনেক জ্বর, তবে তুমি রিক্সা চালাচ্ছিলে। ছেলেটি চুপ করে রইল। নাম কি তোর? আলতাব মণ্ডল। থাকিস কত দূরে? বলরামপুর স্যার। 6.5 মাইল হবে এখান থেকে। রোজ জ্বর আসে। হ্যাঁ স্যার। বাড়িতে আর কে আছে? ছোট 3টি ভাই বোন, মা, একটা চাচা। আমার বাবা নেই। আর কেউ রোজগার করে না। মা একটা বাড়িতে রান্না করে। সোমনাথ এতক্ষণ ছেলেটির মুখের দিকে চেয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, তুই যদি এরকম জ্বর নিয়ে রিক্সা চালাস তাহলে তোর রোজগারে আর তোর বাড়ির লোকেদের বেশি দিন খেতে হবে না রে। তুই যদি বাঁচতে চাস তোকে আমি কাল হাসপাতালে ভর্তি করে দিতে পারি। ছেলেটি মাথা নিচু করে থেকে জিজ্ঞাসা করল, টাকাটা দেবেন স্যার? সোমনাথ বলল, তা না হয় দেব, কিন্তু তুই এই বৃষ্টি মাথায় করে 6.5 মাইল রিক্সা চালিয়ে যাবি? হ্যাঁ, আমায় তো যেতেই হবে স্যার। সোমনাথ 50 টাকার নোটটি ওর হাতে দিয়ে বলল, শোন, তোর আমি টাকাটা দিলাম। এর মধ্যে ছেলেটি বলল, কপালের কাছে হাত নিয়ে নমস্কার জানিয়ে পিছন ফিরতে যাবে। সোমনাথ আবার বলল, দাঁড়া। সোমনাথের কপালটা কুঁচকে গেছে। ডাক্তার হিসাবে এরকম দারুণ একটা অসুস্থ রোগীকে বৃষ্টির মধ্যে ছেড়ে দিতে তার বিবেকে কিছুতেই সায় দিল না।
এই অবস্থায় রিক্সা চালানো মানে ছেলেটিকে আত্মহত্যার পথে ঠেলে দেওয়া। কিন্তু এত গরিব, ওর রোজগারের আরও 4-5টা প্রাণীর খিদে মেটে এইসব চিন্তা করা ডাক্তারের তো দায়িত্ব নয়। ডাক্তারদের রোগীর চিকিৎসা করতেই শেখানো হয়। সামাজিক অবস্থা পরিবর্তনের ভার তো তাদের উপর কেউ দেয়নি। সোমনাথ চিৎকার করে রাখল, রাম, রাম! ছাদের ঘর থেকে তাদের কাজের ছেলেটি সাড়া দিল। সে নিচে আসবার পর সোমনাথ জিজ্ঞাসা করল, ভাত রান্না করেছিস? রাম বলল, অন্য সব রান্না হয়ে গেছে, ভাতটা এখনও চাপাইনি। আপনি যখন খাবেন গরম গরম। সোমনাথ বলল, বেশি করে ভাত রান্না কর, ভাতটা চাপা তাড়াতাড়ি। এই ছেলেটাকে খেতে দে, তোর থালা বাটিতে দিস না কিন্তু, শাল পাতা জোগাড় কর। তারপর বলাইয়ের দিকে তাকিয়ে ধমকে সুরে বলল, এখন তোর বাড়ি ফেরা হবে না, রাম খাবার দেবে, খেয়ে দে একতলায় শুয়ে যা। ওখানে মস্ত বারান্দা ফাঁকা পড়ে আছে, কাল সকালে তোকে ভালো করে দেখতে হবে। রামের হাতে ওষুধ পাঠিয়ে দিচ্ছি, রাত্রিতে খাবি। আলতাফ সব শোনার পর বলল, আমি না গেলে যে বাড়ির লোক চিন্তা করবে, আমাকে ফিরে যেতেই হবে স্যার। সোমনাথ বলল, তুই কি মরতে চাস? তাহলে ফিরে যা, আর যদি বাঁচতে চাস আমার তোকে বাঁচাতে হবে। আমি যদি তোকে বাঁচাতে চাই তাহলে আমার কথা শোন, বুঝলি? এখন যা, আমি যা বলছি তাই কর। সোমনাথ ঢুকে গেল নিজের ঘরে। এই বৃষ্টি বাদলার মধ্যে আজ আর ক্লাসে সে যাবে না। বাকি সন্ধ্যাটা তাকে ঘরের বসে কাটাতে হবে, তাও আবার একা একা। এই সন্ধেগুলো না অসহ্য লাগে। সপ্তাহে 3টি দিন সোমনাথকে বাঁকুড়ায় কাটাতে হয়। সরকারের নতুন নীতি, কলকাতায় হাসপাতালে বড় বড় ডাক্তার, অধ্যাপক, মফস্বলে মেডিকেল কলেজে অন্তত 2 বছর পড়তে হবে। সোমনাথ এই ট্রান্সফারে আপত্তি করেনি। সপ্তাহে 3টি তো দিন, এখানে ক্লাস নিলেই সে চলে আসে। বাকি দিনগুলো সে কলকাতাতেই থাকে। ট্রেনে দুর্গাপুর পর্যন্ত এসে ট্যাক্সি নিয়ে চলে আসে বাঁকুড়া শহরে। ভালো করে সে কখনো গ্রাম দেখেনি। পশ্চিমবাংলার গ্রাম চেনার তার শখও ছিল। স্ত্রী ছেলে মেয়েদের এখানে আনেননি, তারা কলকাতাতেই থাকে। ওখানে 2 জন ডাক্তার মিলে এই বাড়িটা ভাড়া নিয়েছে। বিনায়ক অবশ্য স্ত্রীকে নিয়েই এসেছে। তার ছেলেটি ছোট, এখনও স্কুলে যাওয়ার প্রশ্ন নেই। ওরা থাকে দোতলায়, 3তলাতে 2টি ঘর খালি পড়ে আছে। কলকাতায় আজ শান্তার গান আছে রবীন্দ্র সদনে। সোমনাথের উপস্থিত থাকার খুব ইচ্ছা ছিল, কিন্তু আজ তো আর ফেরার কোনো উপায় নেই। এই সময় প্রত্যেক দিন সোমনাথের স্নান করা অভ্যাস। স্নান করে সে পাজামা পাঞ্জাবি পরে নিল। এখনও বৃষ্টি পড়ছে। সোমনাথ চিরকালই দেরি করে ঘুমায়। রাত 12:30-1টার আগে বিছানায় যেতেই তার ইচ্ছা করে না। কলকাতায় থাকলে কীভাবে যেন হুশ করে সময় চলে যায়। এখানে সময় কাটতেই চায় না। এখন মাত্র 8টা বাজে। সোমনাথ একটা গ্লাসে খানিকটা উইস্কি ঢেলে নিয়ে জল মিশিয়ে নিল। কলকাতায় সে মাসে 1 বা 2 বার কোনো পার্টিতে গিয়ে সামান্য মদ্যপান করে, তার বেশি নেশা সে করে না। কিন্তু এখানে বই পড়ার সময় একটু একটু গ্লাসে চুমুক দিলে তার ভালোই লাগে। এখানে লোকেরা সন্ধ্যের পর এতখানি সময় কিভাবে যে কাটায়। মিলনচক্র নামে একটা ক্লাবে মাঝে মাঝে যায় সোমনাথ, কিন্তু সেখানেও আড্ডা ভেঙে যায় 10টার মধ্যে। রাম একটা হট বক্সে খাবার রেখে যায় তার জন্য। তার বাড়ি কাছেই, সে রাত্রিতে এখানে থাকে না। রামের কাছে খবর পাওয়া গেল আলতাফের ভাত দেওয়া হয়ে গিয়েছে। সে কয়েকটা গ্রাসের মধ্যেই, বেশি খেতে পারেনি। কয়েকটা গ্রাসই সে খেয়েছে। জ্বরে ধুঁকছে, রিক্সা চালিয়ে ফেরার ক্ষমতা তার আর নেই। ও ছেলেটা হাসপাতালে ভর্তি করলে ওর বাড়ির লোকেদের খাওয়াবে কে? তার চেয়েও বড় প্রশ্ন, ও যদি মারা যায় তখনই বা ওর বাড়ির লোকেদের কী হবে? ডাক্তারের কি এই নিয়ে মাথা ব্যথা করা উচিত? রাম চলে গেছে অনেকক্ষণ। সারা বাড়ি নিস্তব্ধ। ইজি চেয়ারে বসে একখানা বই পড়ে যাচ্ছে সোমনাথ। সবে মাত্র 11টা বেজেছে। ঘুমোবার আগে দরজা বন্ধ করে দিল সোমনাথ। এখন দরজাটা খোলা। একটা শব্দ হতে সে পেছনে ফিরে তাকালো। একটা নীল রঙের রাত পোশাক পরা, সারা মুখে ক্রিম মাখা, চুলে চিরুনি লাগাচ্ছে এক হাতে,
দরজার কাছে এসে দাঁড়িয়েছে বাসবী। সোমনাথ জিজ্ঞাসা করলো, কি? বিনায়ক ফেরেনি? বিনায়ক এখানে একটা চেম্বার খুলেছে, এর মধ্যে দারুণ জনপ্রিয়। বাড়ি ফিরতে রাত 10টা 10:30 হয়ে যায়। বাসবী বলল, আজ ফিরবে না, পুরুলিয়ায় অপারেশন করতে গেছে, একজন পেটে গুলি লেগেছে। সোমনাথ একটু হাসল। বিনায়কের টাকার নেশায় পেয়ে বসেছে, এখন আর কোনো চিন্তা করে না। কলকাতার চেয়ে এখানে তার উপার্জন অনেক বেশি। পেট থেকে গুলি বার করার মতন আর কোনো ডাক্তার বুঝি পুরুলিয়ায় নেই? বাসবী বলল, আমার ভয় ভয় করছে, নিচে কিসের যেন শব্দ হচ্ছে, কে যেন কাশছে। একতলায় সার্ভে ডিপার্টমেন্টের অফিস, সন্ধ্যের পর কেউ থাকে না। ব্যবসায়ী ভূতের ভয় আছে নাকি বাসবী? বিনায়ক তা জানে। একটি 3 বছরের শিশু সমেত স্ত্রীকে রেখে সে সারা রাত বাড়ির বাইরে কাটাবে। সোমনাথ বলল, ভয়ের কিছু নেই, ভূতের কাশির অসুখ থাকে না, ভূতের কাশিতে কোনো অসুখ থাকে না, বুঝলে? একতলায় আজ একটা ছেলে শুয়ে আছে। বাসবী চমকে উঠে বলল, একতলায় কেউ শুয়ে আছে? কেন? সোমনাথ বলল, সে গল্প তোমার শুনতে ভালো লাগবে না এখন, সে ছেলেটি অসুস্থ। বাসবী বলল, যদি রাত্রিতে উপরে উঠে আসে? তুমি বাড়িতে রোগী নিয়ে এসেছো কেন? বাড়িটা তো কি হাসপাতাল বানাতে চাও তোমরা? সোমনাথ বলল, ওরে ওপরে আসবে না, তুমি দরজা দিয়ে শো, ছেলে ঘুমিয়ে পড়েছে তোমার? বাসবী বলল, হ্যাঁ। তুমি আমাকে একবারও আসতে বলবে না? সোমনাথ ইতস্তত করে বলল, তুমি আমার এখানে কি রাত হয়ে গেছে, একটু ড্রিঙ্কস করেছি তাই। খিলখিল করে হেসে উঠল বাসবী। রাত্রির নিস্তব্ধতা যেন ছুরি বিধিয়ে দিতে লাগলো সেই হাসি। সে নিজেই চেয়ার টেনে বসে বলল, আমি একটু উইস্কি খাবো? একটা গ্লাসে খানিকটা উইস্কি ঢেলে দিল সোমনাথ। তার কপালে চিন্তা রেখা। নির্জন বাড়িতে তার ঘরে এক যুবতী এসেছে, অথচ সে খুশি হয়নি। বাসবীকে সে চলে যেতেও বলতে পারছে না। পাতলা পোশাকে তার শরীরে রেখা স্পষ্ট, বুকের অনেকটা দেখা যায়। নিজের পোশাক তার শোবার ঘরেই পরে থাকা উচিত। নিজের শোবার ঘরেই মেয়েরা সাধারণত এরকম পোশাক পরে থাকে, বাইরে নয়। উইস্কির গ্লাসে একটা চুমুক দিয়ে বাসবী বলল, এই রকম বৃষ্টিতে রাতে আমার ঘুম আসে না, খুব গান শুনতে ইচ্ছা করছে, তুমি একটা গান শোনাবে সোমনাথ? সোমনাথ বলল, গান? আজকাল তো গান গাই না, ভুলেই গেছি সব। বাসবী বলল, লন্ডনের গোল্ডার্স গ্রিনে দুর্গাপুজোর ফাংশনে তুমি অনেকগুলি গান গেয়েছিলে। একটা গান আমার দারুণ লেগেছিল। স্বপ্নে আমার মনে হলো তুমি গা দিয়ে আমার দ্বারে, তুমি ঘা দিলে আমার দ্বারে। এই গানটা অন্য কারুকে গাইতে শুনলেও তোমার কথা মনে পড়ে। ওই গানটা তোমার চেয়ে আর কেউ ভালো গাইতে পারে না। সোমনাথ একটু হেসে মুখ নিচু করে বলল, কি যে বলো, আমি কি কখনো গান শিখেছি? ওই গানটা একবার গাইবে সোমনাথ? বাসবী, তোমার স্বামী আমার স্কুলের বন্ধু, আমি দুর্বল। এত রাতে তুমি আমার এত কাছে বসো না, আমার বুক ঢিপ ঢিপ করছে। এই অবস্থায় কি গান হয়? আমি কিন্তু তোমাকে একটু ভয় দেখাইনি। আমি বুঝি আলাদা করে তোমার বন্ধু হতে পারি না? বিনায়ক মাঝে মাঝে এরকম রাত্রিতে দিকে সিল্কের লুঙ্গি আর গেঞ্জি পরে তোমার সঙ্গে আড্ডা দিতে আসে না? আমি মেয়ে, তাই আমার সঙ্গে সে অধিকার তোমার নেই। না, থিওরিক্যাল তোমার কথাটা ঠিক। পুরুষ আর মেয়ে তবু এক চোখে দেখতে তোমরা পারো না। পুরুষ আলাদা, মেয়ে আলাদা। সব মেয়েকে শুধু মেয়ে বলেই মনে করা যায় না। ধরো যদি এখানে মিসেস অনিমা হালদার আসতেন, তাহলে কি আমি ঘাবড়াতাম? তাহলেও তোমার বুক ঢিপ ঢিপ করতো? তুমি মিসেস হালদারকে খুব ভয় পাও, আমি দেখেছি। সে অন্য কারণে ভয় পাওয়া। উনি কথা বলতে আরম্ভ করলে থামতে চান না। তুমি কি চাও আমি চলে যাই সোমনাথ? আমি কি চাই? হ্যাঁ, তোমার এখন চলে যাওয়াই উচিত। অথচ আমার মন তীব্রভাবে বলছে না, তুমি থাকো, থাকো, এখানেই থাকো। বাসবী উঠে দাঁড়ালো, জানলার কাছে গিয়ে বৃষ্টি দেখল। এইরকম একটানা বৃষ্টি বহুদিন সে দেখেনি। মনে হয় যেন সারা পৃথিবী জুড়েই এখন বৃষ্টি পড়ছে। গরম একেবারেই নেই।
তবুও যেন ঘামে চটচট করছে সোমনাথের কপাল। সে একটা সিগারেট ধরালো। পাশেই সোমনাথের বিছানা, চেয়ারে বসার বদলে সে বিছানায় চলে যেতে পারে, বাসুবিকে ডেকে নিতে পারে পাশে। এখন কেউ আসবে না, কেউ কিছু জানবেও না। এই বৃষ্টির রাতটা একটা স্বপ্নের মতো কেটে যেতে পারে। তারপর সকালবেলায় সব ভুলে গেলেই হলো। পেছনের দিকটা দেখা যাচ্ছে বাসবির। চওড়া পিঠ, সরু কোমর, ভারী নিতস্ত, দারুণ ও শরীরের গঠন। লন্ডনে প্রথমে তারই আলাপ বাসবির সঙ্গে। বিনায়ক আর সোমনাথ দুজনেই একসঙ্গে কাজ নিয়ে গিয়েছিল ইংল্যান্ডে। সোমনাথের আগেই বিয়ে হয়ে গেছে, সে স্ত্রীকে নিয়ে যায়নি। প্রথম দিকে বিনায়ক তখন বিয়ে করেনি। বাসবি তখন পলিটেকনিক সায়েন্সের ছাত্রী। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠানে সে নাচে। বাঙালি সমাজে নাচিয়ে হিসেবেই তার বেশি নাম ছিল। অরুণ দুই ডাক্তারের সঙ্গে পরিচয় কিছুদিনের মধ্যেই ঘনিষ্ঠতায় পৌঁছায়। রবীন্দ্র জয়ন্তীতে বাসবির নাচের সঙ্গে সোমনাথের গান মিলেমিশে গেছিল। ওরা তিনজনে মাঝে মাঝে বেড়াতে যেত। সোমনাথ যেদিন টের পেল বাসবি তার দিকেই বেশি ঝুঁকছে, সেই দিনই সে জানিয়ে দিল যে সে বিবাহিত। এ কথা গোপন করার কোনো মানে হয় না। তারপর থেকে তিনজনে একসঙ্গে কোথাও যাবার কথা থাকলে সোমনাথ শেষ মুহূর্তে ইচ্ছা করেই যেত না। বিনয়ককেই সুযোগ করে দিত। লন্ডনে বিনয়কের সঙ্গে বাসবির বিয়ে হয়ে গেল। তখন নিশ্চিন্ত হয়ে গেল সোমনাথ। বাসবি তার ঘনিষ্ঠ বন্ধু স্ত্রী, তার সঙ্গে ইয়ার্কি রসিকতা করা যায়, তার বেশি তো কিছু নয়। বিশ্বাসটা তো বন্ধুত্বের প্রধান সত্ত্ব। সোমনাথ মাঝে মাঝে রাত্রিতে যেত বিনয়ক ব্যবসায়ীদের বেডসাইড পার্কের অ্যাপার্টমেন্টে। নতুন নতুন রান্নার এক্সপেরিমেন্ট এবং গান বাজনায় কেটে যেত চমৎকার সময়। ওদের বিয়ের মাত্র 6 মাস পরে এক রাতে বাসবি একটা মারাত্মক ইঙ্গিত দিয়েছিল। জানুয়ারি মাস, অসম্ভব ঠান্ডা পড়েছে। হাসপাতাল থেকে বাস ধরে ফেরার পথে সোমনাথ আর বিনয়কের হাত পা প্রায় জমে যাওয়ার অবস্থা। ওরা কেউই তখনও গাড়ি করেনি। বাস থেকে নেমে বিনয়কের বাড়ি পর্যন্ত যেতে বেশ খানিকটা হাঁটতে হয়। সেদিন বেশি মদ্যপান হয়ে গিয়েছিল। বিনয়ক সহ্য করতে পারেনি। একসময় একেবারে অজ্ঞান। খেলনা কিছুই ওকে ধরাধরি করে শুইয়ে দেওয়া হয়। তারপর সোমনাথ আর বাসবি গল্প করলো অনেক রাত পর্যন্ত। দুখানা ঘরের অ্যাপার্টমেন্ট, তার মধ্যে একখানা সোমনাথ এসে প্রায়ই দখল করে। সেই রাতে সোমনাথ আলো নিভিয়ে শুতে যাওয়ার একটু পরেই বাসবি এসে তার ঘরে আলো জ্বালায়। বাসবির ঘুম নেই চোখে, সে সোমনাথের কাছে থাকতে চায়। বাসবির চোখ মুখ দেখেই সোমনাথ বুঝতে পেরেছে তার ঘরে আসার কারণ। বাসবির নীতিবোধ অন্যরকম। সোমনাথ তড়াক করে বিছানায় উঠে বসে পড়ল। তোমার ঘুম আসছে না? চলো আমার বসার ঘরে গিয়ে একটু বসে গল্প করি। আমি ইচ্ছে করলে জেগে থাকতে পারি সারা রাত। বাসবির অনেকখানি দূরত্ব রেখে বসেছিল সোমনাথ। সত্যি সত্যি নানা রকম গল্প হলো। বাসবিকে সে বুঝিয়ে দিয়েছিল বন্ধুর নববিবাহিতা স্ত্রীর সঙ্গে শারীরিক ফুর্তি করা তার পক্ষে সম্ভব নয়। বাসবি রাগ করেনি, মেনে নিয়েছিল। সোমনাথের বন্ধুত্বই চেয়েছিল তারপর থেকে। কিন্তু সোমনাথের মধ্যে যে কি দারুণ একটা পরিবর্তন এসে গিয়েছিল তা বিনয়ক বা বাসকি কেউই ঘূর্ণাক্ষরেও টের পায়নি। সে রাত থেকে সোমনাথের বুকের মধ্যে জ্বলছে এক হিংস্র অতৃপ্তি। তার নীতিবোধ যা মানতে পারে না, তার যুক্তিহীন মন সেটাই তীব্রভাবে চায়। বাসবিকে যখন তখন বুকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে। তবু সোমনাথ খুব সাবধানে দূরত্ব রক্ষা করে। ওদের বাড়িতে আর রাতে থাকেনি একদিনও। কলকাতায় ফিরে এসে দেখা সাক্ষাৎ কমে গেল। দুইজনের বাড়ি দুই পাড়ায়। পেশা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল দুই ডাক্তার। তবুও কোনো নেমন্তন্ন বাড়িতে বা ক্লাবে বাসবির সঙ্গে দেখা হয়ে গেলেই সোমনাথের বুক জ্বলে। দাউ দাউ করে সেই অতৃপ্ত। বাসবি তাকে চেয়েছিল, সোমনাথ সাহস পায়নি। এটা তার নীতিবোধ নাকি কাপুরুষতা? সেই রাতে বাসবিকে গ্রহণ করলে কি এমন ক্ষতি হতো? এই সবই সোমনাথের মনে মনে হচ্ছে। বাসবির সঙ্গে সে হেসে হেসে কথা বলে, সবসময় খানিকটা দূরত্ব রাখে। ভদ্রতার সম্পর্ক যেমন থাকা উচিত ঠিক তেমনি বজায় আছে।
সোমনাথের স্ত্রীর সঙ্গেও ভাব আছে বাসবীর। শুধু এক এক সময় সোমনাথের খটকা লাগে। বাসবী হঠাৎ হঠাৎ কথা থামিয়ে একটুক্ষণ চুপ করে চেয়ে থাকে সোমনাথের দিকে। তার ঠোঁটে তখন লেগে থাকে একটা অদ্ভুত ধরনের হাসি। বাসবী কি সোমনাথের ভেতরটা দেখতে পায়? তারপর সরকারের উৎকট খেয়ালে সোমনাথ আর বিনয়কের সঙ্গে এক বাঁকুড়ায় বদলি হতে হলো। দুইজনে একই ভারী ভাড়া নিল। এটাই তো স্বাভাবিক। এখানেও সোমনাথ তার স্ত্রীকে আনতে পারেনি। বাস্তব অসুবিধা আছে, সারা সপ্তাহ সে এখানে থাকে না। আবার বাসবীর এই সান্নিধ্য তার ভেতরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। সর্বক্ষণ সেই আগুনের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। এত বড় বাড়ি, কোনো এক সমবয়সীকে নিভৃতে পাওয়া যেতেই পারে। বিনয়ক অনেক সময় থাকে না, তবু সোমনাথ একবারও বাসবীকে ডাকার ইঙ্গিত দেয় না। সে জানে বাসবী চোখ মুখ দেখেই বুঝতে পারে বাসবীকে ডাকলেই সে আসবে। সোমনাথ ডাকে না। প্রাণপণে তাকে ভদ্রতার সম্পর্কে রেখে যেতে হবে। আজ রাতে বাসবী নিজে এসেছে এখানে। বিনয়ক নেই। বৃষ্টির শব্দমাখা মোহময় রাত। বাসবীর পিঠের দিকে তাকিয়ে থাকতে থাকতে সোমনাথ আর লড়াই চালিয়ে যেতে পারল না। তার ভেতরে যেন একটা বিস্ফোরণ হলো। চেয়ার ছেড়ে উঠে গিয়ে সে বাসবীর কাঁধে হাত রাখল। বাসবী চমকালো না। সে যেন এক প্রতিপক্ষেই ছিল। মৃদু গলায় বলল, সেই গানটা শোনাবে না সোমনাথ? সোমনাথ গুনগুন করে শুরু করলো, স্বপ্নে আমার মনে হলো তুমি ঘা দিলে আমার দ্বারে হায়। দু লাইন গাইবার পর থেমে গিয়ে সোমনাথ বলল, সত্যি আমি দিনের পর দিন স্বপ্ন দেখেছি তুমি আমার দরজা ঠেলে আসবে একদিন। বাসবী বলল, ওটা তোমার স্বপ্ন, আমার স্বপ্ন। সোমনাথ বলল, তুমি কি জানো তোমাকে ভীষণ ভীষণ আদর করতে ইচ্ছা করছে আমার। বাসবী বলল, কি তুমি জানো তোমাকেই আমি প্রথম ভালোবেসেছিলাম, সে কথা আমি কিছুতেই ভুলতে পারি না। সোমনাথ বলল, তুমি আমাদের দুইজনের যে দুটো সংসার আছে, ছেলে মেয়ে আছে, এখন কি এই সংসার ভাঙা যায়? বাসবী বলল, সংসার ভাঙার কথা কে বলেছে? তুমি বড্ড মরালিস্ট সোমনাথ। আমরা গোপনে দুইজন দুজনকে ভালোবাসতে পারি না? সোমনাথ জিজ্ঞাসা করলো, তুমি আমার কাছে রোজ রাত্রি থাকবে? বাসবী ফিরে দাঁড়ালো। তার ঠোঁট দুটিতে ঝকঝক করছে বাসনা। তার সারা শরীর প্রস্তুত। তুচ্ছ নীতিবোধের জন্য সে জীবনের আনন্দ নষ্ট করতে চায় না। গোপনীয়তাকে সে পাপ মনে করে না। সোমনাথ বাসবীর কোমরে একটা হাত দিয়েছে, আর একটা হাত ওর বুকের উপরে উদ্যত। এই সময় সে শুনল কয়েকবার কাশির শব্দ। একতলায় চটফট পেতে খোলা বারান্দায় শুয়ে আছে সেই ছেলেটা। এ তো জোর কাশছে যে এই তিনতলাতেও শোনা যাচ্ছে। সোমনাথের অভিজ্ঞ কান সেই শব্দ শুনেই বুঝতে পারল ছেলেটা বাঁচবে না। এখন কি এই সব কথা চিন্তা করার সময়? কত গরিব লোকই তো মরছে। সোমনাথের ক্ষণিক অন্যমনস্কতা বাসবীর নজর এড়ালো না। সে জিজ্ঞাসা করলো, কী ভাবছ? সোমনাথ একটু অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ ভাবছি, একবার শুরু করলে কি আর থামতে পারবো? বাসবী তার বুকের কাছ থেকে সোমনাথের হাতটা সরিয়ে দিল। মুচকি হেসে বলল, তোমার হাতটা ঠান্ডা। তুমি আসলে ভাবছ তোমার বন্ধুর কথা, কিংবা তোমার স্ত্রীর কথা। মিডল ক্লাস বাঙালি মরালিটি তুমি ছাড়তে পারবে না। সোমনাথকে থুতনিতে একটা টোকা মেরে সে সরে গেল। বাসবী সে রাগ করেনি, বরং হেসেই আবার বলল, থাক, এভাবে হবে না। ভালোবাসার দরকার নাই, বন্ধুত্বই ভালো। আজ 24শে জুলাই 1952। আজকের দিনটা মনে থাকবে। আজ আমি আমার সব ভালোবাসা তোমাকে দিয়ে গেলাম। এরপর দেখো আমরা শুধুই বন্ধু থাকব। সকালবেলা সোমনাথ নিচে নেমে এসে দেখল আলতাপার আগেই সকাল হবার অনেক আগেই চলে গেছে। সাইকেল রিক্সা নেই। বৃষ্টি থেমে গেছে শেষ রাতে। এখন চতুর্দিকে একটা পরিচ্ছন্ন ভাব। বাড়ির সামনে কম্পাউন্ডের টাটকা বাতাসে নিঃশ্বাস নিতে নিতে সোমনাথ ভাবল, ওই আলতাপ নামের ছেলেটা যতবার সাইকেল রিক্সা প্যাটেল ঘোরাবে ঠিক ততবারই তিল তিল করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। ও যতবার সাইকেল রিক্সার প্যাটেল চালাবে ও জানে না ও বাঁচতে চায় কি চায় না। ও নিজেও জানে না। কে বাঁচাবে ওকে?
কেউ না। এদেশে কোনো রোগীকে কি জোর করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা আছে? এই সময় একটি গাড়ি এসে থামল গেটের সামনে। বিনায়ক ফিরে এসেছে। বিনায়ককে দেখে অদ্ভুত আনন্দ হলো সোমনাথের। কাল রাতে বাসবী চলে যাওয়ার পর সে কিছুক্ষণ বালিশে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদেছে। সে কথা কেউ জানবে না। সে হেরে গেল বাসবীর কাছে, নিজের কাছে। কিন্তু কাল যদি সে বাসবীকে সঙ্গে মিলিত হতো, তাহলে আজ সকালে বিনায়ককে দেখে কি সে স্বাভাবিক থাকতে পারত? একটা চোর চোর ভাব হতো না? বিনায়ক সে নিশ্চিন্ত বাইরে রাত কাটিয়ে এলো। তার কারণ সে তার বন্ধুকে বিশ্বাস করে। সোমনাথের মনে এখন কোনো গ্লানি নেই। সে হাসি মুখে জিজ্ঞাসা করলো, কিরে, রাত্রিতে ফিরতে পারলি না? বিনায়ক বলল, আর বলিস না, একটা ব্যাটা জোরদার জমি টমি নিয়ে কী সব গণ্ডগোল করে তার এক কাকা তাকে পেটে গুলি চালিয়ে দিয়েছে। লোকটা আগে একবার কিডনির চিকিৎসা করিয়েছিল আমার কাছে। গুলি খেয়ে সে কিছুতেই হাসপাতালে যাবে না। খালি আমার নাম ধরে চেঁচিয়ে চেঁচিয়ে বলেছে ওই ডাক্তারবাবু না এলে আমি বাঁচব না। তাই ওর ছেলেরা আমাকে জোর করে ধরে নিয়ে গেল। বেঁচেছি বুঝলি, বেঁচে যাবে আমার মনে হচ্ছে। গুলিটা বার করে দিয়েছি। জ্ঞান ফেরার পরই সে চেঁচাতে লাগলো। সে আর কাকাকে তক্ষুনি খুন করে ফেলবে বুঝলি। গ্রামের লোকেরা যা সব ব্যাপার বুঝতে পারিস। এ তো কেস হবে। হ্যাঁ, পুলিশের এক দারোগা অপারেশনের সময় আমার পাশে ছিল। তুই চা খেয়েছিস? না, এখনও খাইনি। বাসবীর ঘুম ভেঙেছে? কী জানি, আমি দেখিনি। চল ওকে ডেকে তুলি, আমরা একসঙ্গে বসে চা খাবো, চল। দুই বন্ধু সিঁড়ি দিয়ে উঠে এলো পাশাপাশি। বাসবী জেগে উঠেছে এর মধ্যেই। ছোট বাচ্চা থাকলে সেই মা বেশিক্ষণ ঘুমোতে পারে না। এখন বাসবী শাড়ি পরা, চুলে একটা আলগা খোঁপা বাঁধা। এখন তার চেহারা বেশ স্বাভাবিক, ঘরোয়া, সুন্দর দেখাচ্ছে ঠিকই, কিন্তু চোখে নেই মাদকতা, ঠোঁটের চকচকে ভাবটা নেই। সোমনাথকে দেখেই সে বকুনি সুরে বলল, কী যে করো তুমি? একটা রোগীকে নিয়ে নিচে শুইয়ে রেখেছো। সারা রাত সে এত কেসেছে, সেই শব্দে আমার ঘুমই হয়নি। বিনায়ক চোখ দিয়ে জিজ্ঞাসা করলো, কী ব্যাপার? সোমনাথ বলল, ও একটা রিকশাওয়ালা, গায়ে খুব জ্বর ছিল, বৃষ্টির জন্য আর ফিরতে পারেনি। বাসবী বলল, বাড়িতে তুমি রোগী নিয়ে আসবে, তার জন্য আমরা ঘুমোতে পারবো না। সোমনাথ বলল, সরি, আর কারোকে আনবো না। বিনয়ক প্রসঙ্গটা গুরুত্ব না দিয়ে বলল, বাসবী, চা চাপাও। তুমি ছৌ নাচের মুখোশ কিনতে চেয়েছিলে না? তোমার জন্য অর্ডার দিয়ে এসেছি। সোমনাথ বাসবীর দিকে আর চোখে তাকাচ্ছে মাঝে মাঝে। সে স্পষ্ট বুঝতে পারছে তার বুকের মধ্যে সেই বাসনার আগুনটা প্রায় নিভু নিভু। এখন শুধু ধোঁয়া বেরোচ্ছে একটু একটু করে। বাসবী আর কোনো দিকে তেমনভাবে তাকাচ্ছে না, আসছেও না তার দিকে। বিনয়ক বলল, আমাকে 10,000 টাকা ফি দিল জানিস। গ্রামের এই সব জোরদার ফোদ্দারদের কিন্তু অনেক টাকা। বাসবী বলল, চলো এবারে ছুটিতে আমরা ভুটান যাই। বিনয়ক বলল, দাঁড়াও, এখানে প্র্যাকটিস বেশ ভালো জমে উঠেছে, এক্ষুনি ছুটি নেওয়া যাবে না বুঝলে। চা খেয়ে সোমনাথ উপরে উঠে গেল। সে এখনও কলকাতার চেম্বারেই রয়েছে, এখানে প্র্যাকটিস করে না। দুপুরে ভাত খায় না সোমনাথ। ব্রেকফাস্ট খেয়ে মেডিকেল কলেজে যায়, ক্লাস সেরে হাসপাতালে রাউন্ড দেয়, আর সন্ধ্যাবেলা সে কলকাতায় ফিরে যাবে। একটা ক্লাস শেষ হতেই সে একবার করে হাসপাতালে গেটের কাছে এসে উকি দিয়ে দেখে যেতে লাগলো। তৃতীয়বার এসে সে পেয়ে গেল আলতাপ মণ্ডলকে। সাইকেল রিকশার যাত্রীদের সিটের ওপর সে কাত হয়ে বসে আছে। আজ আর তার বেশ জ্বর, মুখ দেখেই বোঝা যাচ্ছে তার গায়ে জ্বর আছে। কাছে গিয়ে সোমনাথ বলল, এ নেমে আয়, সকালবেলায় আমার কিছু না বলে চলে গেলি যে? আলতাপ খুব ভয় পেয়ে বলল, আপনার ঘুম ভাঙায়নি স্যার, তাছাড়া বাড়ির লোক খুব চিন্তা করবে। নেমায় সাইকেল থেকে নেমায়। সোমনাথ ওকে সঙ্গে নিয়ে গিয়ে বুকের এক্সরে করলো, রক্ত থুতু পরীক্ষা করে নিল। তারপর সামনে বসিয়ে জিজ্ঞাসা করলো, সাইকেল রিকশাটা কার, তোর নিজের? আলতাপ বলল, না স্যার, মালিকের, রোজ 10 টাকা করে দিতে হয়। ভাড়া মিলুক আর নাই মিলুক, তবু 10 টাকা দিতেই হবে। হ্যাঁ স্যার, 10 টাকা তো ওর ভাড়া, 10 টাকার উপরে যা পাবো সেটা আমার। সাধারণত কত থাকে তোর?
10-15 টাকা এক একদিন একটু কমে যায়। তুই আর রিক্সা চালাতে পারবি না, এমনকি আজ ওই রিক্সা চালিয়ে বাড়িও ফিরতে পারবি না। গাড়ি তোকে জমা দিয়ে দিতে হবে, বাড়িতে গিয়ে টানা 1 মাস শুয়ে থাকবি। স্যার, রিক্সা না চালালে আমার বাড়ির লোক খাবে কি? তোর বাড়ির লোক কী খাবে আর আমি কি জানি বলতো? তার আমি কিচ্ছু জানি না। তুই একটা রোগী, বুঝলি? তুই একটা রোগী, আমি তোর চিকিৎসা করব। তোর বাড়ির লোক কী খাবে কি খাবে না তা আমার চিন্তা করে লাভ নেই, বুঝলি? পুলিশ তোকে জেলে ভরে রাখবে। সোমনাথ ভাবে এটা নিতান্তই মিথ্যে ভয় দেখানো। টিবি রোগীকে নিয়ে পুলিশের মাথা ব্যথা নেই। রাস্তায় কত ভিখারি তো এই রোগ আছে। এখানকার হাসপাতালে আলতাফকে ভর্তি করা যাবে না। এই হাসপাতালে টিবি রোগী রাখার ব্যবস্থা নেই। মেদিনীপুরের ডিগ্রি হাসপাতালে পাঠানো যেতে পারে, অথবা কাঁচরাপাড়ায়। সেখানেও সিট আছে কি না জানতে হবে আগে। অচেনা দূরের হাসপাতালে ছেলেটা যেতে চাইবে কি না তাতেও সন্দেহ আছে। সোমনাথ বলল, এক্সরেটা ঠিক উঠেছে কি না দেখে নি দাঁড়া, তারপর তোকে বাড়ি পাঠিয়ে দেব। কিন্তু ওষুধপত্র যা দিচ্ছি নিয়মিত খাবি। একজন ছাত্রের সঙ্গে ব্যবস্থা করছি, বুঝলি? সে তোকে ইঞ্জেকশন দিয়ে আসবে কয়েকদিন। তারপর পকেট থেকে পার্সটা বার করে 3টে 100 টাকার নোট বার করে বলল, এই তোর 1 মাসের রোজগার। তাই বলে ভাবিস না আমি তোকে মাসে মাসে টাকা দেব, বুঝলি? আচ্ছা সোমনাথ, আর কখনো 1 পয়সা কিন্তু তোমাকে দেব না। আমি হয়তো বেশি দিন এখানে থাকবো না, তোকে নিজের চেষ্টায় বাঁচতে হবে রে। নিজে নেমে এসে আর একজন রিক্সা চালকের সঙ্গে বন্দোবস্ত করে দিল সোমনাথ। সে আলতাপের গাড়িটা জমা করে দেবে, তারপর তাকে পৌঁছে দেবে তার গ্রামের বাড়িতে। তার জন্য সে পয়সা পাবে অবশ্যই। শেষবারের মতো আলতাপকে সে শাসিয়ে বলল, 1 মাস একেবারে চুপ করে শুয়ে থাকবি, বেশি হাঁটাচলা করবি না, কখনো দৌড়াবি না, ভারী জিনিস তুলবি না, মনে থাকে। যদি শুনতে পাই তুই রিক্সা চালাচ্ছিস তাহলে পুলিশে ধরিয়ে দেবো। সোমনাথ লক্ষ্য করেনি আলতাপকেও অন্য রিক্সা চালকরা যখন সেই কথা বলতে শুনেছে তখন তার পাশে এসে দাঁড়িয়েছে এক মাঝবয়সী ভদ্রলোক, ধুতি পাঞ্জাবি পরা, সৌম্য চেহারা। এর নাম বীরেশ্বর ঘোষ, এখানকার একটি স্কুলের হেডমাস্টার, এবং যে ক্লাসে সোমনাথ মাঝে মাঝে আড্ডা দিতে যায় সেখানকার ভাইস প্রেসিডেন্ট। সোমনাথ মুখ ফেরাতেই বীরেশ্বরকে বলল, নমস্কার, কী ব্যাপার বলুন? একটা রিক্সাওয়ালাকে জামাই আদুরে আর রিক্সা চালাতে দিচ্ছেন না, তারপর আবার তাকে ধমকাচ্ছেন। সোমনাথ একটু লজ্জা পেয়ে গেল। তার মেজাজটা ঠিক নেই, সে একটু বেশি জোরে জোরে কথা বলেছে। সেই একটা নিতান্ত আগুন যে এখনও একটু একটু ধোঁয়াচ্ছে তার বুকের মধ্যে। সে বলল, মাস্টারমশাই, আমার সঙ্গে একটু হাঁটবেন? আমি বাড়ির দিকেই যাব। যেতে যেতে আপনাকে কয়েকটা প্রশ্ন করব। বীরেশ্বর বললেন, আমি তো হেঁটে হেঁটেই ঘুরি সব জায়গায়, রিক্সা চড়ি না। বলুন, আপনার প্রশ্নটা বলুন। সোমনাথ বলল, প্রশ্নগুলো আসলে সামাজিক প্রশ্ন। ধরুন আমি একজন ডাক্তার, আমি যদি একজন লোককে দেখে বুঝতে পারি সে একজন রোগী, তাহলে তার চিকিৎসা তো করতেই হবে। সেই রোগী আপনাকে কল না দিলেও আপনি চিকিৎসা করবেন। ধরুন রাস্তায় একটা লোককে দেখলাম, তখন তো কল দেবার প্রশ্ন নেই। আপনার ফি কে দেবে? ডাক্তারি পড়বার সময় তো ফি নেবার কথা কিছু শেখানো হয়নি। অসুস্থ লোকেদের সাহায্য করার বা বাঁচানো হচ্ছে ডাক্তারের কর্তব্য। আমাদের ফি নিতে হয় কারণ আমাদের তো সংসার চালাতে হয়, এটাই আমাদের জীবিকা। কি মশাই, আপনাদের মতো বড় বড় ডাক্তারদের ডেকেও তো পাওয়া যায় না। ফি না নিয়ে চিকিৎসা করেন আবার কোন ডাক্তার বলুন তো? এই রকম তো কখনো শুনিনি। আজকাল এক রোগীকে 3-4 বার দেখতে প্রত্যেকবারই ডাক্তার সমান টাকা নেয়। আগে দ্বিতীয়বার থেকে ফি অর্ধেক হয়ে যেত। আহা মাস্টারমশাই, কথাটা অন্যদিকে ঘোরাবেন না। এরকম তো আমি কখনো শুনিনি। আজকাল এক রোগীকে 3-4 বার দেখতে প্রত্যেকবারই ডাক্তার সমান টাকা নেয়। হ্যাঁ, আগে দ্বিতীয়বার থেকে ফি অর্ধেক হয়ে যেত। আহা মাস্টারমশাই, কথাটা অন্যদিকে ঘোরাবেন না। আমি যা বলছি তার নীতির প্রশ্ন। পরিবারের খাওয়া দাওয়ার ব্যবস্থা কি ডাক্তার করে দিতে পারে? ঠিক বুঝলাম না, আর একটু খোলসা করে বলুন না। ধরুন এই যে একজন রিক্সা চালক, কোনো একটা ব্যক্তি, এর সাংঘাতিক টিবি হয়েছে,
আমি চিকিৎসা করে ওকে বাঁচবার জন্য চেষ্টা করতে পারি, কিন্তু ওই রোগ নিয়ে রিক্সা চালানো তো ওর হবে না। আর ও যদি রিক্সা না চালায় তাহলে ওর বাড়ির লোকের খাবার জুটবে না, ওর বাড়ির লোক না খেয়ে মরবে। অথচ টিবি রোগী যদি সাইকেল রিক্সা চালায় দিনের পর দিন, তাহলে সে চিকিৎসার কোনো মূল্য নেই, সেটা তো নিশ্চিত আপনি বোঝেন। সেই জন্যই ছেলেটাকে ধমকাচ্ছিলেন। ডাক্তার তো বিবেক আছে, আর তার বিবেকই বা কী বোঝাবে বলুন? এত রোগী ঘাঁটাঘাঁটি করতে হয়, তারপরেও ডক্টরের বিবেক টিকে থাকা খুব আশ্চর্যের ব্যাপার। রাস্তায় তো কত অসুস্থ ভিখারি পড়ে থাকে, তাদের দিকে কি ডাক্তাররা ফিরে তাকায়? এই জন্যই হয়তো তাকায় না যে সেই ভিখারি শুধু চিকিৎসা করালেই তো হবে না, তার খাওয়া থাকা সব কিছু দায়িত্বই তো ডাক্তারকে নিতে হবে। এটা কি ডাক্তারের কাজ, না সমাজ কিংবা সরকারের কাজ? সবই তো জানি। আপনাকে একটু খোঁচাচ্ছিলাম। ডাক্তার সাহেব, ওই আলতাব নামের ছেলেটি আমি চিনি। একসময় আমার মেয়েকে রোজ স্কুলে পৌঁছে দিত। ও নিজে ক্লাস 7-8 পর্যন্ত পড়েছে। ওর বাবা মা মরে গেল, সংসারে রোজগার করার কেউ নেই। খাটতে খাটতে ছেলেটার মুখে রক্ত উঠে গেল। ওর রোগ, ও তো মরবেই, জীবাণু ছড়িয়ে ছড়িয়ে আরও অনেককে মারবে। আপনি নিজে থেকে ওর চিকিৎসার ব্যবস্থা করলেন, এবার আমাদের কিছু একটা করা উচিত। ভেবে দেখি কি করা যায়। যদিও ওকে অন্য একটা কাজ জুটিয়ে দেওয়া যায়, কিন্তু ক্লাস 7-8 পর্যন্ত পড়েছে তো কী বা চাকরি পাবে? যাতে শারীরিক পরিশ্রম না হয় সেই চাকরি ওকে দিতে হবে। একটা ব্যবস্থা হতে পারে, আমাদের স্কুলে একটা দপ্তরির পোস্ট খালি আছে বুঝলে, সেটা যদি ওকে দেওয়া যায়, বসে বসে ঘন্টা বাজাবে, ক্লাসে ক্লাসে অ্যাটেন্ডেন্ট রেজিস্টার পৌঁছে দেবে। মোটামুটি হালকাই কাজ, সে কাজও কি ও পেরে যাবে না? সোমনাথ থমকে দাঁড়িয়ে পড়ল, বীরেশ্বরের দিকে তাকিয়ে বলল, এই তো খুব ভালো প্রস্তাব। আপনি হেডমাস্টার, আপনি অনায়াসে ওকে ওই কাজটা দিতে পারেন। বীরেশ্বর বললেন, স্কুল কমিটিকে বলতে হবে, মনে হয় আটকাবে না। কত মাইনে? 100-5 মতন পাবে। দেখি চেষ্টা করে যদি আরও 50 টাকা বাড়িয়ে দেওয়া যায়। আমাদের স্কুলে মাইনেপত্র ভালোই। মাস্টারমশাই, এই যে প্রায় অলৌকিক ব্যাপার। আমি ভেবেছিলাম ওই ছেলেটার কোনো আশা নেই, সপরিবারে মারা যাবে। আজই আপনার সঙ্গে দেখা হয়ে গেল। আমি আজ সন্ধেবেলায় কলকাতায় যাচ্ছি, 3 দিন পর ফিরব। তখন আপনাকে এসব বলার কথা আমার মনেই পড়তো না জানেন। ছেলেটা তাহলে একটা হিল্লে হয়ে গেল। বীরেশ্বর এক গাল হেসে বললেন, তাহলে কি প্রমাণ হলো? ডাক্তারবাবুদের রোগীদের চাকরি বাকরি নিয়ে ভাবতে হয় নাকি? বেশ খুশি মনে শীষ দিতে দিতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো সোমনাথ। তার হাতে 8 ঘন্টা সময় আছে। মুখ হাত ধুয়ে হাসপাতালে পোশাক বদলে নিতে হবে। 5টার সময় শেয়ারে ট্যাক্সি ছাড়ে দুর্গাপুর যাবার জন্য। ঠিক কলকাতায় ট্রেন ধরিয়ে দেয়। ট্রেনে পড়ার জন্য একটা বই নিতে হবে। সোমনাথ বই কিন্তু বাঁচতে লাগলো। রাম এসে বলল, দোতলায় বৌদিদি আপনাকে একবার দেখা করে যেতে বলেছে। সোমনাথ অবাক হয়ে দেয়ালের দিকে তাকিয়ে রইল। বিনায়ক এ সময়ে বাড়ি থাকে না। বাচ্চাটা আয়ার সঙ্গে এই সময় বেড়াতে যায়। বাসবী একা, তবু সে ডেকে পাঠাবে কেন? কাল রাতের পর আবার এই আহ্বান যেন মেলে না। তবুও যেতেই হবে। কলকাতায় যাবার জন্য একেবারে তৈরি হয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো সোমনাথ। আজ তার বুকটা ঢিপ ঢিপ করছে না, শুধু সূক্ষ্ম ব্যথার অনুভূতি রয়ে গেছে। দরজার বেল দিতে বাসবী খুলল। কাজের লোকটা তো কেউ নেই। বাসবী বলে, এসো এসো। কাল রাতের মতো মোহময়ী নয়, আজ সকালের মতন নিছক ঘরোয়া নয়। বাসবী বেশ সেজে আছে। একটা নীল কাজ করা টাঙ্গাইল শাড়ি পরেছে। নীল পাথর বসানো কানের দুল দুটি সকালে ছিল না। গলায় একটা মটরদানার মতন হার, কিন্তু তার মুখে কোনো রহস্য নেই, একেবারে পরিষ্কার মুখ। দরজাটা খোলাই রইল। সোমনাথ ভেতরে এসে বসলো একটা বেতের চেয়ারে। বাসবী বলল, তুমি তুমি তো আজ কলকাতায় যাচ্ছ না? পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে, খিদে পাবে না? এ আবার কী প্রশ্ন? খাওয়াটা আবার সমস্যা নাকি? দুর্গাপুর পৌঁছে কিছু খেয়ে নিলেই তো হয়। ট্রেনের কামরাতে নানা রকম ফেরিওয়ালা আসে। সোমনাথ এখনও চলন্ত ট্রেনে বসে বাদাম ভাজা ছাড়িয়ে খেতে ভালোবাসে।
বাসবী বলল, আজ একটা বড় ভেটকি মাছ দিয়ে গেল ওর এক পেশেন্ট। এত বড় মাছ কে খাবে? তাই ফিশ কেক বানিয়েছি। কেমন হয়েছে জানি না, তোমাকে খেতে হবে। তোমার প্রথমেই এই এক্সপেরিমেন্ট করব আমি কেমন রেঁধেছি। লন্ডনে যখন প্রথম আলাপ হয় তখন বাসবী একেবারে রান্না জানতো না। ও থাকতো হস্টেলে। বিনায়ক আর সোমনাথের নিজস্ব অ্যাপার্টমেন্ট ছিল। ওরা রান্না শিখে নিয়েছিল ওদেরই কাছে। বিনায়ক বেশ ভালোই রাঁধত। বিয়ের পর বাসবীর কখনো রান্নার দিকে ঝোঁক দেখায়নি। এখনও ওদের রান্নার লোক আছে। বাসবী রান্নাঘরে যাওয়াটা খুব একটা পছন্দ করে না। সোমনাথ বলল, তুমি ফিশ কেক তৈরি করেছো? বাসবী হেসে ফেলল। কেন, বিশ্বাস হচ্ছে না? একটা রান্নার বই দেখে শিখলাম। সোমনাথ তবুও অবিশ্বাসের সুরে বলল, ফিশ কেক কখনো খাইনি। খেয়ে দেখো। একটা কাঠ গ্লাসের সুদৃশ্য প্লেটে খানিকটা সাদা রঙের কেকের মতন জিনিস নিয়ে এলো বাসবী। সঙ্গের কাঁটা চামচ রুপোর। ওদের রুপোর ডিনার সেট আছে। সোমনাথ জানে কোন দিন বার করে না। বাসবী বলল, প্রথমে একটুখানি মুখে দিয়ে দেখো, যদি ভালো না লাগে খেও না, জোর করে খেতে হবে না। সোমনাথ একটা বড় টুকরো কেটে নিয়ে মুখে দিল। কোনো বিশ্রী গন্ধ নাই, মাছের গন্ধই নেই প্রায়। কিন্তু মাছের স্বাদ আছে, পুড়ে যায়নি, নুন বেশি হয়নি। মুখ তুলে সোমনাথ বলল, বাহ, বেশ ভালো হয়েছে তো। সত্যি বলছো? আমি তোমার অনেস্ট ওপিনিয়ন চাইছি। আমার মন রাখার জন্য কথা বলতে হবে না। সত্যি ভালো লাগছে, নতুন ধরনের জিনিস। এই দেখো, সবটা খেয়ে নিচ্ছি। জানো তো, যে খাবারের টেস্ট আমার ভালো লাগে না সেটা আমি কিছুতেই খেতে পারি না। শখ করে তৈরি করেছি, তাই ইচ্ছে হলো তোমাকে প্রথম পরিবেশন করব। হঠাৎ রান্নার শখ হলো কেন তোমার? একটা তো কিছু করতে হবে। পলিটেকনিক সায়েন্সের ছাত্রী ছিলাম, সে পড়াশুনো কখনো কাজে লাগেনি। এখন শুধু হাউসওয়াইফ। আর হাউসওয়াইফ হয়ে যদি থাকতে হয় তাহলে ভালো করে হওয়াই ভালো। রান্না বান্না, সেলাই, ছেলে মানুষ করা, ঘর সাজানো। কিন্তু নতুন নতুন রান্না করলে ভালোই হবে। আমার মুখের স্বাদও বদলাতে পারবে। সময় কাটাতে অনেক দ্রুত সময়ও কাটাতে পারবে। দুপুরে ঘুমানোর বাজে অভ্যাস হয়ে গেছে, তাই না? এরপর মোটা হয়ে যাই। তোমার ফিগার খুব ভালো আছে। বিকেলের পর থেকে আর সময় কাটে না। তোমার বন্ধু চেম্বার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তোমার বেশ মজা। এখন 3 দিন কলকাতায় কাটিয়ে আসবে। তোমার ইচ্ছা করলে মাঝে মাঝে শনিবার বিকেলে কলকাতায় গিয়ে সোমবার সকালে ফিরে আসতে পারো। বিনয়ও কলকাতা যেতেই চায় না। ওর থেকে থিয়েটার কিংবা সিনেমা দেখার ঝোঁক নেই। আমার খুব থিয়েটার দেখতে ইচ্ছা করে। তুমি ঘড়ি দেখছো কেন? বসো, চা করছি। সোমনাথ সত্যিই একবার চোরা চোখে ঘড়ি দেখেছে। আর দেরি করলে 5টার শেয়ারের ট্যাক্সি পাওয়া যাবে না। এরপর অবশ্য সে একলা পুরো ভাড়ায় একটা ট্যাক্সি নিতে পারে। টাকা বেশি খরচা হবে, কিন্তু সে কথাটা বলা যায় না বাসবীকে। সে উৎসাহ দেখিয়ে বলল, হ্যাঁ, চা তো খেতেই হবে। বাসবী জিজ্ঞাসা করলো, আর একটু ফিশ কেক নেবে? আপত্তি নেই, কিন্তু এতটা খেয়ে ফেললে কি তোমাদের জন্য আর থাকবে কিছু? আরও অনেকটা আছে। মাছটা অনেক বড় ছিল, ফ্রিজে রেখে 3-4 দিন খাওয়া যাবে। হ্যাঁ, ভালো কথা। তুমি কলকাতা থেকে ফেরার সময় বড়বাজার থেকে ভালো হিং কিনে আনতে পারবে আমার জন্য? এখানে না ভালো হিং পাওয়া যায় না। একটা রান্নার রেসিপি দেখলাম, হিং দিয়ে চিকেন, সেটা একবার করে দেখতেই চাই, বুঝলে? ঠক আছে, নিয়ে আসবো। ঠিক আছে, আর কিছু অর্ডার আছে? বাসবী আবার হাসতে লাগলো। হাসি ছড়ানো মুখে বলে, মফস্বলের মানুষ এইরকমই হয়, তাই না? কেউ শহরে গেলে অমনি এটা সেটা আনতে বলে দেয়। চা খাওয়া শেষ হলো। আর দেরি করা যাবে না। এরপর আর দুর্গাপুর থেকে ট্রেন ধরাই যাবে না। বাসবী গল্প করার মেজাজে আছে। সোমনাথ তবু উঠে দাঁড়ালো। বাসবী আপত্তি করল না। সে বলল, হ্যাঁ, এবার তোমার যাওয়া দরকার। দরজার কাছে এসে সোমনাথ জিজ্ঞাসা করলো, তুমি এত সাজগোজ করে আছো কেন? কোথায় বেরোবে বুঝি? বাসবী বলল, না, এখানে আর কোথাও যাবার নাই, বাড়িতেই থাকবো। একদিন নিজের জন্যই সাজতে ইচ্ছা করে। একটু সাজগোজ করলে, পারফিউম লাগালে মনটা ভালো থাকে।
বাড়ির বাইরে এসে সোমনাথ একটা রিকশার জন্য এদিক ওদিক তাকালো। একটাও রিকশা দেখা যাচ্ছে না। খুব দরকারের সময় রিকশা পাওয়া একদমই যায় না। হেঁটে যেতে হবে বাস স্ট্যান্ড পর্যন্ত। দ্রুত হাঁটতে লাগলো সোমনাথ। হঠাৎ সে বুঝতে পারলো তার মুখটা তেঁতো হয়ে আছে। খাবারটার জন্য নয়, ফিশ কেক বেশ সুস্বাদু ছিল, কিন্তু কাল রাতে বাসবী তার নিজের শরীরটা দিতে চেয়েছিল, সোমনাথ নিতে পারেনি। আজ বাসবী তাকে মাছ খেতে দিল, সোমনাথ দিব্যি খেয়ে নিল। এর মধ্যে কি বাসবীর একটা সূক্ষ্ম বিদ্রূপ আছে? মনে মনে হাসছিল। বাসবী আজ নিখুঁত ফরমাল ব্যবহার করল। সে যেন খুব শুধুই তার বন্ধু স্ত্রী, আর কিছু নয়। পুরোটাই কি ওর অভিনয়? আজ চলে আসার আগে বাসবীকে অন্তত একটা চুমু কি খেতে পারে না সোমনাথ? একটা চুমু, কয়েক নিমেষের আনন্দ, তাতে সারা জীবন কারোর কোনো ক্ষতি তো হতো না। চুমু খেতে চাইলে কি আপত্তি করত বাসবী? ইচ্ছে প্রকাশ করাই তো সাহস হলো না সোমনাথের। বাসবীর কাছে সে বারবার হেরে যাচ্ছে। এরপর 9 বছর কেটে গেছে। বাঁকুড়া থেকে আজ 6 মাসের মধ্যেই এবার ট্রান্সফার হয়ে ফিরে এসেছিল সোমনাথ। বিনয়ক 1.5 বছর পর। বাঁকুড়ায় আর কোনো দিনই যায়নি সোমনাথ, প্রয়োজনও হয়নি, উপলক্ষও আসেনি। কলকাতায় এখন সে ব্যস্ত ডাক্তার। নাম শুনলেই অনেকে চেনে। বিনয়ক আরও বেশি ব্যস্ত, আরও বেশি খ্যাতিমান। সল্টলেকে মস্ত বড় বাড়ি বানিয়েছে বিনয়ক। সোমনাথ গল্ফ গ্রিনে ফ্ল্যাট কিনেছে। দুইজনে থাকে শহরে 2 প্রান্তে। বাসবীর জন্য সে আগুন জ্বালাতো সোমনাথের বুকে, তা নিভে গেছে কবেই। ধোঁয়া টোঁয়াও আর বেরোয় না। ব্যথার বোধও নেই। সময় পায় না ওইসব নিয়ে মাথা ঘামাবার। বিনয়কের সামনে সোমনাথের মাঝে মাঝে কোনো কোনো নার্সিংহোমে দেখা হয়ে যায়। অনেক সময় একই রোগী দুজনাই দেখতে আসে। 2 বন্ধু কিছুক্ষণ গল্প হয়। বাসবীর সঙ্গে সোমনাথের দেখা হওয়ার সুযোগ প্রায় নেই। সামাজিকভাবে মেলামেশা আর হয়ই না ওদের বলতে গেলে। বিনয়কদের সল্টলেকে বাড়ি তৈরি হবার পর বিরাট পার্টি দিয়েছিল ওরা। সেদিন বাসবী খুব ব্যস্ত ছিল। সোমনাথের সঙ্গে দুটো একটার বেশি কথা বলার সময়ই পায়নি। সোমনাথের চেয়ে বরং তার স্ত্রী শান্তাই সবচেয়ে গল্প হয়েছিল বেশি। আর একদিন দেখা হয়েছিল ক্যালকাটা ক্লাবে। সেদিন মনে হয়েছিল যেন বাসবীর মুখখানা একটা সাদা পৃষ্ঠার মতন সোমনাথের দিকে তাকাচ্ছে, অথচ তার দৃষ্টিতে কোনো ভাষা নেই। সোমনাথকে কি যেন মন থেকে একেবারেই মুছে ফেলেছে, অথবা সে সোমনাথকে ঘৃণা করে। তাকে আর পুরুষ বলেই সহ্য করে না, গ্রাহ্যও করে না। সকলে বলে বিনয়ক পরিশ্রম করেছে বড় বেশি, টাকা উপার্জনে নেশায় সে উন্মত্ত। ছুটি নেয় না, কোথাও বেড়াতে যায় না। এর জন্য অবশ্য তাকে 2টি ধাক্কাও খেতে হয়েছে। একবার ছোটোখাটো একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে বিনয়কের। বন্ধুরা সবাই তাকে দেখতে গেল নার্সিংহোমে। সোমনাথও গিয়েছিল। সেদিন বাসবীর সঙ্গে তার দেখা হয়নি। বাসবী একটু আগেই চলে গেছে নার্সিংহোম থেকে। বিনয়কের অবশ্য গুরুত্ব কিন্তু কিচ্ছু হয়নি। গুরুতর কিছু না হওয়াই ঠিক। মাসখানেক বাদেই সে আবার প্র্যাকটিস শুরু করেছিল আগের মতনই। তার কিছুদিন পরেই শোনা গেল বাসবীর সঙ্গে বিনয়ের ডিভোর্স হয়ে গেছে। খবরটা শুনেই সোমনাথের মনে হয়েছিল নিশ্চয়ই বাসবী একজন প্রেমিক জুটেছে। নিছক হাউসওয়াইফ সেজে থাকার মেয়ে তো সে নয়। তার নীতিবোধই তো আলাদা। গোপনে প্রেম করার ব্যাপারে তার কোনো দ্বিধা নেই। ডিভোর্সের পর বাসবী আলাদা একটা ফ্ল্যাটে ভাড়া রইল। একটা চাকরি পেয়ে গেল লেডিবার্নের কলেজে। ওদের ছেলেটি দার্জিলিংয়ে থাকে। কিন্তু বাসবীর প্রেমিকটি কে, সেটি হলো অন্য ডাক্তারদের কৌতূহলের বিষয়। কিছুতেই তার সন্ধান কিন্তু পাওয়া যাচ্ছে না। সে একা থাকে। এখন সে একটা গাড়ি কিনেছে, ড্রাইভার রাখেনি, নিজেই চালায়। কিন্তু তার গাড়ির অন্য কোনো পুরুষকেও কখনো গাড়িতে দেখা যায়নি। বিনয়কের বন্ধুদের বিশেষ কৌতূহল বাসবীর প্রেমিকটি কোনো ডাক্তার কিনা। একজন ডাক্তার হয়ে অন্য ডাক্তারের বউকে ভাগিয়ে নিয়ে যাওয়াটা ঠিক এথিক্যাল নয়। অন্য পেশায় কোনো লোক হলে অস্বাভাবিক কিছু নয়। বাসবী এখনও দেখতে ভারী সুন্দর রয়েছে। কিন্তু কোথায় বাসবীর সেই প্রেমিক? সোমনাথ আর বিনয়ক, এই দুজনেই তো বিশ্বদেব। সেও নামকরা হার্ট স্পেশালিস্ট। সে বিনয়কদের বাড়িতে প্রায়ই যায়।
একদিন সে বিশ্বদেব বেঙ্গল ক্লাবে লাঞ্চ খেতে খেতে অনেক ভেতরের কথা খুলে বলল। বিশ্বদেব বলল, দেখো সোমনাথ, আমাদের মুশকিল কি জানো? একটা সময় যখন আমরা সতর্কতার মুখ দেখি বা সফলতার মুখ দেখি, যখন বেশ নামডাক হয়, তখন একটা ট্র্যাজেডি ঘটে যায় আমাদেরই উপর, আমাদের সময়ের উপর। আমাদের নিজেদের কোনো কন্ট্রোল থাকে না। আমরা বউ বাচ্চাদের দিকে তো তাকাতে ভুলেই যাই, তাই না? এমনকি নিজেদের দিকেও তাকাতে ভুলে যাই। সোমনাথ বলল, সার্থকতা কাকে বলে? নিজেদের ব্যক্তিগত জীবনকে নষ্ট করে ফেলা? যারা এটা বোঝে না তারা নির্বোধ। মাঝে মাঝে নিজেদের দিকে তাকিয়ে দেখা খুব দরকার। আমি কোন দিকে চলেছি, আমি শেষ পর্যন্ত কি চাই, সেটা তো ভাবতে হবে না? যারা ভাবে না তারাই তো ট্র্যাজেডির শিকার হয়। দেখো, বিনায়কদের যে বিয়েটা ভেঙে গেল, তার জন্যে আমরা বাসবিকে দায়ী করেছি সবাই। আমরা পুরুষ মানুষ, তাই বিনায়কের পক্ষে। অনেকের ধারণা বাসবি লুকিয়ে লুকিয়ে কারোর সাথে প্রেম করছে। মোটেই তা নয়। আসল কারণটা আমি জানি। সেটা কি? ওদের দুইজনের মধ্যে দাম্পত্য সম্পর্ক ছিল না অনেক দিন। সে কি? কেন? বিনায়কের কোনো প্রবলেম আছে? প্রবলেমটা শারীরিক নয়, মানসিক। বিনয় কোনো দিনই বাসবির মনটা বুঝতেই পারেনি, বোঝার চেষ্টাও করেনি। বাসবি রোমান্টিক ধরনের মেয়ে। এ এক সময় নাচতো, গান গাইতো, ভালোবাসতো নাচতে। নতুন কোনো থিয়েটার হলে সে দেখতে চাইতো। বিনায়কের এ ব্যাপারে কোনো রসকসই নেই। বউয়ের জন্য সে সময়ই দিত না। বউকে নিয়ে কোথাও যাবে, দুই দণ্ড বসে গল্প করবে, এমনকি ঝগড়া করবে, সে সময়টাও তার নেই। এরকম করলে কি চলে? এত টাকা দিয়ে বিনয় কি করবে? এরা তো মোটে একটা তো মোটে ছেলে। বিনয়কের ধারণা ও তো এত খাটছে বইয়ের জন্যই। সে এত বড় বাড়ি বানিয়ে দিয়েছে, বাসবি যত ইচ্ছে গয়না গড়াতে পারে, মুঠো মুঠো টাকা খরচা করতে পারে। কোনো কোনো সময়ে মেয়ে এইসব তো তাদের ভাগ্যে জোটেই না, অনেক অনেক মেয়ের। তাই সত্যি, কিন্তু বাসবি সে টাইপের মেয়ে নয়। সেটাই বিনয়ক বুঝল না। তার ফলটা কি হলো জানিস? বিনয়ক আমাকে নিজে বলেছে, রাত্রিবেলায় বিছানায় বাসবিকে কাছে টানলে বাসবি সাড়া দেয় না। ওর শরীরটা ঠান্ডা হয়ে থাকে। স্বামীর সঙ্গে যদি একেবারেই মনের মিল না থাকে, তাহলে সেই স্বামী স্ত্রীর মধ্যে ঠিক মতন যৌন সম্পর্কও হতে পারে না। বিনয়ক বলেছে, প্রায় ৯-১০ বছর ধরে ওদের এই রকম চলছে। বাইরে লোকজনের সামনে স্বামী স্ত্রীর ঠাট বজায় রাখে, অথচ ভেতরে ভেতরে কোনো সম্পর্ক নেই। এরকম একটা মিথ্যা ব্যাপার শুধু টিকিয়ে রাখাই কি দরকার? সেই জন্যই তো বাসবি ডিভোর্স চাইছে। বিনয়ক কোনো কন্টেস্ট করেনি, বুঝলি? তাহলে এর মধ্যে তৃতীয় পুরুষ কেউ নেই? তোকে খুব একটা গোপন কথা বলি সোমনাথ, কারুকে জানাবি না। ওদের বাড়িতে তো আমি প্রায়ই যাই। বাসবির অবস্থানটা আমি বুঝেছি। বাসবির ওপর আমার একটা দুর্বলতা জন্মে গিয়েছিল। আমি খানিকটা এগিয়েও ছিলাম, কিন্তু বাসবি থামিয়ে দিল। চুমু টুমু পর্যন্ত এগিয়েছিল। ধ্যাৎ শালা, চুমু পর্যন্ত এগোলে আর বাকিটা হতে দেরি লাগে নাকি? শুধু এর হাত ধরেছিলাম একদিন। বাসবি পরিষ্কার বলে দিল, শিবদেব, তোমার সঙ্গে আমার ওসব কিছু হবে না। বিনয়কের কোনো বন্ধুর সঙ্গে প্রেম করা আমার পক্ষে অসম্ভব নয়। সোমনাথের বুকের মধ্যে যেন কুলকুল করে একটা আনন্দের বর্ষা বয়ে যেতে লাগলো। বাসবি যেন তা আর কোনো প্রেমিকই নাই, এটা যেন তারই একটা জয়। যদিও এরকম ভাবনার কোনো মানেই নাই। বাসবি তার কেন? কেউ না, তার কে হয়? ৯ বছর আগে এক রাতে সে বান্ধবীর সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছে। তারপর ওর কোনো যোগাযোগই নেই, দেখাও নেই। বাসবি কি সোমনাথের কথা ভেবে ভেবে অন্য কারুর সঙ্গে প্রেম করেনি? তা হতেই পারে। সোমনাথ নিজেই তো এর মধ্যে টুকটাক ২-৩টে ছোট ছোট খামে প্রেম নিবেদন করেছিল। এখন আর তার নীতিবোধ এত দৃঢ় নয়। একটি মেয়ের সঙ্গে গোপনে কিছু খেলাধুলা করাটাকে তেমন কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার বলে মনেই করে না। বাসবি তার কেউ নয়। বাসবির সঙ্গে তার সম্পর্ক রাখেনি সোমনাথ। তবু বাসবির কোনো প্রেমিক আছে একথা জানতে পারলে তার ঈর্ষা হতো। সোমনাথ নিজের দাম্পত্য জীবনটাকে বেশ সামলে রেখেছে। শান্ত গান বাজনা করে আর একটা নিজস্ব জগৎ আছে।
সে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতে। তার দু একখানা ক্যাসেটও বেরিয়েছে। সোমনাথ নিজেও একসময় গাইতো। এখন আর চর্চা রাখতে পারে না বটে, কিন্তু সে নানান গানের অনুষ্ঠান শুনতে যায়। ক্লাসিক গান বাজনা ফাংশন থাকলে সে চেম্বার বন্ধ রেখে দেয়, সারা রাত শোনে। এসব সময়ে শান্তা তার সঙ্গেই থাকে। সোমনাথের প্র্যাকটিস বেশ জমজমাট, উপার্জনও যথেষ্ট বেশি, কিন্তু বাড়াবাড়ি করে না সে। মাঝে মাঝেই ছুটি নেয়, ছুটি উপভোগ করতেও সে জানে। প্রতি বছর একবার পাহাড়ে একবার সমুদ্রের ধারে সে বেড়াতে যায়, শান্তাকে নিয়েই যায়। এখন সে বুঝতে পারে বাঁকুড়া সেই রাতে সে যে বাসবির স্পষ্ট আহ্বানে সাড়া দেয়নি, সেটা তার কাপুরুষতা নয়, সেটা তার দূরদর্শিতা। একবার বাসবিকে বুকে জড়িয়ে ধরলে সে আর তাকে ছেড়ে দিতে পারত না। তাহলে দুটো সংসার ভাঙতে হতো। শুধু প্রেমের জন্য এতখানি বিপর্যয় সামলাবার ক্ষমতা ছিল না সোমনাথের। তবে একথাও ঠিক, শান্তাকে কিংবা অন্য দুটি মেয়েকে সে যখন জড়িয়ে ধরে তখন সে বুঝতে পারে বাসবির প্রতি তার যৌন টান ছিল অনেক বেশি তীব্র। বাসবি আলাদা ফ্ল্যাট ভাড়া করে আছে। একবার তার সঙ্গে দেখা করে গেলে কেমন হয়? চিন্তাটা মাথার মধ্যেই ঘোরে, কিন্তু সত্যি সত্যি যাওয়ার উদ্যোগ নিতে পারে না সোমনাথ। একদিন সন্ধ্যাবেলায় চেম্বারে বসে রোগী দেখছে। শেষ হয়ে এসেছে প্রায়। 8টার পর সে আর কিছুতেই চেম্বারে থাকে না। রোগীরা বসে আছে বাইরে। একজন বেরুলে সোমনাথের সেক্রেটারি নাম ধরে ডাকছে আর একজনের। একটি যুবক ঢুকলো, বেশ লম্বা, স্বাস্থ্যবান, মাথায় ঘন চুল, ফর্সা রং, প্যান্ট ও হাওয়াই শার্ট পরা। তার শরীরে কোনো রোগ আছে বলে মনেই হয় না। যুবকটা এসেই টেবিলের তলায় সোমনাথের পায়ের কাছে হুমড়ি খেয়ে পড়ল। সোমনাথ কেমন বিনস্ত্র হয়ে পড়ল। আরে 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 কী করছো? যুবকটি বলল, আপনি ভালো আছেন স্যার? সোমনাথ মৃদু ধমক দিয়ে বলল, হ্যাঁ আমি ভালো আছি। আপনি ওই চেয়ারে গিয়ে বসুন, তারপর বলুন আপনার কি হয়েছে। দু একজন পুরনো রোগী এসে আর একবার বাড়াবাড়ি করে, কিন্তু সোমনাথ এই লোকটিকে চিনতে পারল না। আগে কখনো দেখেছে বলে তো মনেও হয় না। যুবকটি বলল, স্যার আমার নাম আলতাফ মণ্ডল। সোমনাথ বলল, হ্যাঁ নামটা তো শুনলাম, এবার কাজের কথা বলুন। শুধু নাম শুনলে তো আর রোগ বোঝা যায় না। যুবকটি বলল, স্যার আমি বাঁকুড়ার সাইকেল রিক্সা চালাতাম। আপনি একদিন রাত্রিবেলা। সোমনাথ চমকে উঠল, তার মনে পড়ে গেল। এবার সেই রোগ হাড় জিলজিলে লোকটাকে সে দেখেছে, চিনতে পেরেছে। হ্যাঁ পেরোতো আর দেখনি? সে এখন এরকম সুগঠিত বলবান পুরুষ হয়ে গেছে। শুধু তাই নয়, তার পোশাকের রুচি সম্মত, মুখখানি মধ্যবিত্ত ভদ্রলোকের মতো। সে যে একেবারে শ্রেণী পাল্টে ফেলেছে। সোমনাথের খবর একটু একটু করে সে জানত। প্রথম বাঁকুড়া থেকে বীরেশ্বর মাস্টারমশাই চিঠি লিখতেন সোমনাথকে। তিনি ওই ছেলেটির ব্যাপারে বা সম্পর্কে উৎসাহিত ছিলেন। নিজে নিজে পড়ে সে একেবারে একটা পাস দিয়েছে মাধ্যমিক। সেখানে থামল না, তৈরি হতে লাগলো উচ্চ মাধ্যমিকের জন্য। হেডমাস্টারমশাই নিজে ওকে পড়াতেন। উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে গেল আলতাফ। স্কুলে পরিবেশ থেকে পড়াশোনা তার ঝোঁক এসেছিল। এর কিছু পরেই বীরেশ্বরবাবু মারা যান। তখন চাকরিটা রক্ষা করার ব্যাপারে কিছু গোলমাল হয়েছিল। অন্য দপ্তরি শত্রুরা করেছিল তার সঙ্গে। চাকরি যখন যায় যায় অবস্থা, সেই সময় স্কুলের সেক্রেটারি এসে হস্তক্ষেপ করল। দপ্তরির বদলে কেরানির পদ দেওয়া হলো তাকে, লাইব্রেরিয়ান সহকারী। সেখানেই বই পড়ার আরও অনেক সুবিধা। আলতাফের তখন পড়াশোনা নেশা ধরে গেছে। সে আর ছোটো ভাই বোনদের স্কুলে ভর্তি করে দিয়েছে। তাদের বাড়িটা তখন আর রিক্সাওয়ালার বাড়ি নয়, দপ্তরির বাড়ি হয়ে গেছে, কেরানির বাড়ি হয়ে গেছে। বিএ পরীক্ষাতেও ভালো রেজাল্ট করলো আলতাফ। অনার্সে হাই সেকেন্ড ক্লাস পেল সে। আলতাফ বলল, আমার আরও পড়ার ইচ্ছা ছিল স্যার। ঠিক করেছিলাম ইকোনমিক্সে MA পরীক্ষা দেব, কিন্তু এই সময় রেলের চাকুরির পরীক্ষায় একটা বিজ্ঞাপন বেরোলো। অনেকেই বললো ওই পরীক্ষাটা দিয়েছিলাম। ইন্টারভিউতে চান্সও পেয়ে গেলাম। সোমনাথ জিজ্ঞেস করলো, তুমি এখন রেলে চাকরি করো? আলতাফ বলল, হ্যাঁ স্যার, এখন আর বাঁকুড়ায় থাকি না, বহরমপুরে কোয়ার্টার পেয়েছি। আমার ভাই বোন দুটো কলেজে পড়ে।
সোমনাথ আলতাপের দিকে তাকিয়ে রইল। এদেশে কত প্রাণ অকালে নষ্ট হয়ে যায়, কত ছেলে মেয়ে একটু সুযোগ পেলে দাঁড়িয়ে যেতে পারে, কিন্তু সুযোগ পায় না, তারা সুযোগ থেকে বঞ্চিত হয়, রোগে ভুগে হারিয়ে যায়। সোমনাথ তার চোখের সামনে দেখতে পাচ্ছে অন্তত একজনকে 2-3 মাসের মধ্যে মৃত্যু ছিল যার অবধারিত, সে এখন সুস্থ স্বাভাবিক মানুষ। সোমনাথের সবচেয়ে ভালো লাগলো আলতাপের স্বাস্থ্য দেখে। সে একজন রীতিমতো বলশালী যুবক। কে বলবে যে একসময় টিবি রোগে ভুগে এমন চেহারা করেছিল সে, যখন ওর বুকের সব কটা পাঁজর গোনা যেত। আলতাপ বলল, স্যার, সেই রাতটার কথা আমি কোনো দিন ভুলব না। 24শে জুলাই 1992 সাল। খুবই বৃষ্টি পড়ছিল, আমার খুব জ্বর ছিল, কাশির সঙ্গে রক্ত পড়ছিল, তবু রিক্সা চালাতেই হয়, না হলে খেতে পাবো না। সেই সময় আপনার বদলে যদি আমি অন্য কোনো প্যাসেঞ্জার নিতাম, তাহলে হয়তো আমি আর বাঁচতাম না। সোমনাথের শরীরে একটা শিহরণ হলো। ওই তারিখটা তার মনে থাকার কথা নয়, তবু মনে আছে। বাসবী ওই তারিখটার কথা উচ্চারণ করেছিল সেই রাতে। বাসবীর সব ভালোবাসা বিসর্জন দিয়েছিল। সোমনাথ প্রেমিক হতে পারেনি, হয়েছিল কাপুরুষ। বাসবীর শেষ কথাটা সোমনাথের মাঝে মাঝে মনে পড়ে। আলতাপের কথা সে ভুলেই গিয়েছিল। আলতাপ আবার বলল, অনেকে বলে আমার বেঁচে যাওয়াটা একটা মিরাক্কেল। আপনার কাছে 50 টাকা চেয়েছিলাম, আপনি আমাকে ওপরে রেখেছিলেন। বারান্দার আলোতে আপনি আমার মুখ দেখেই বুঝতে পারলেন আমার কতখানি অসুখ। আপনি বৃষ্টির মধ্যে আমায় বাড়ি ফিরতে দিলেন না, ওষুধ দিলেন, ভাত খেতে দিলেন। সেই জন্যই তো আমি বেঁচে গেলাম। নিজের প্রশংসা শুনতে কে চায় না, তাই না? নিজের প্রশংসা আর সোমনাথ শুনতে চাইছিল না, তার অস্বস্তি হচ্ছিল। সে হাত তুলে থামিয়ে বলল, আমি আর এমন কি করেছি, ওই রকম সবাই করে। আলতাপ জোর দিয়ে বলল, না স্যার, সবাই করে না। আরও তো ডাক্তারবাবুরা রিকশায় চাপেন, কেউ কারুকে সাহায্য করে না। আপনি বুঝি আমার চিকিৎসার ব্যবস্থা করলেন? সোমনাথ বলল, আমি শুধু তোমার চিকিৎসার ব্যবস্থা করেছি, কিন্তু তোমাকে আসল সাহায্য করেছে বীরেশ্বর মাস্টারমশাই। তিনি যদি তোমাকে এই চাকরিটা জুটিয়ে না দিতেন। আলতাপ বলল, মাস্টারমশাইয়ের একখানা ছবি আমি ঘরে টাঙিয়ে রেখেছি, কিন্তু ওনাকে তো আমার চাকরির কথা আপনিই বলেছিলেন, না হলে কি উনি আমার কথা জানতে পারতেন? মাস্টারমশাই সব সময় বলতেন এই কথা। সোমনাথ বলল, যাই হোক আলতাপ, তুমি পুরোপুরি সুস্থ আছো তো? জীবনে দাঁড়িয়ে গেছো, দেখো খুব ভালো লাগলো। আলতাপ ওঠার ইঙ্গিতটা গ্রাহ্য করল না। সে বলল, অনেক আগেই আপনার সঙ্গে দেখা করা উচিত ছিল আমার। এর আগে আপনাকে 2খানা চিঠি লিখেছি, উত্তর পাইনি। চিঠিপত্র সোমনাথ নিজে খোলে না, তার সেক্রেটারির উপর ভার দেওয়া আছে। অপ্রয়োজনীয় চিঠি সে সোমনাথকে দেখায় না। বাংলায় লেখা ধানাই পানাই করা চিঠি সে গ্রাহ্য করেনি, বোঝা যাচ্ছে। এড়িয়ে যাওয়ার জন্য সোমনাথ বলল, হ্যাঁ, অনেক চিঠি আসে, বুঝলে আলতাপ? আলতাপ বলল, আমার মা আমাকে প্রায় বলে, তুই ডাক্তারবাবুর সঙ্গে একবার গিয়ে দেখা করলি না, তুই এমন নিমকহারাম। আসলে চিঠির উত্তর না পেয়ে আমি ঠিক বুঝতে পারিনি কোথায় দেখা করব। প্যান্টের পকেটে হাত দিয়ে আলতাপ এবার একটা ছোট্ট প্যাকেট বার করলো। মোড়কটা খোলার পর দেখা গেল তার মধ্যে রয়েছে একটা ভেলভেটের বাক্স। সেটা সম্ভ্রমে এগিয়ে দিল সোমনাথের দিকে। সোমনাথ নিছক কৌতূহলে বক্সটা খুলল। বেশ চমকে গেল সে। রীতিমতো দামি একটা আংটি, অনেকখানি সোনার, তাতে 3টে মুক্ত বসানো। সোমনাথ তার 2 হাতের পাঞ্জা টেবিলের ওপর রেখে বলল, এটা নিয়ে আমি কি করব? আমি কি আংটি পরি? এই দেখো, আমি আংটি পরা একেবারেই পছন্দ করি না। আলতাপ কাচুমাচু হয়ে বলল, স্যার, মা পাঠিয়েছে, আপনি আংটি পরেন না, বৌদিকে দেবেন। বৌদির অনেক আংটি আছে, তাহলে এমনি বাড়িতে রেখে দেবেন। বাড়িতে সোনার গয়না গড়িয়ে কারো রাখে? যারা মনে করে কখনো বিপদে পড়ে ওই সোনা বিক্রি করে। আমার সেরকম বিপদে পড়া ঝুঁকি নেই। আমি যদি আজ হঠাৎ মরেও যাই, আমার স্ত্রীকে সোনা বিক্রি করে খেতে হবে না। এটা নিয়ে যাও। আমাকে কখনো কিছু দেওয়ার চেষ্টা করো না। নতুন চাকরিতে ঢুকেছ, এত দামি আংটি কিনে বাজে খরচা করার কোনো মানে হয় না। আলতাপ বলল, আমার চাকরিটা ভালো, শীঘ্রই নিজের বাড়ি করার জন্য জমি কিনবো ভাবছি। সোমনাথ কয়েক মুহূর্ত চেয়ে রইল আলতাপের দিকে। উপরি মানে ঘুষ। কিছু বলতে গিয়েও থেমে গেল সোমনাথ।
একবার একজন পেশেন্ট তার চাকরিতে ঘুষ নেবে কি নেবে না সে বিষয়ে উপদেশ দেওয়ার বোধহয় ডাক্তারের এখতিয়ারের মধ্যে পড়ে না। আলতাফ বলল, আমি জানতাম আপনি এটা নেবেন না, মাকে বলেছিলাম সে কথা। আমি আর একটা জিনিস ঠিক করেছি স্যার, অনেক গরিব লোকের টিবি হলেও চিকিৎসা হয় না। কাঁচরাপাড়ায় টিবি হাসপাতালের প্রত্যেক বছর আমি একজন করে রোগীর চিকিৎসার খরচা দেব। বাহ, এটা তো খুব ভালো কথা। চেয়ার ছেড়ে উঠে এলো সোমনাথ। আলতাপের কাঁধে হাত রেখে বলল, এটা যা বলেছ তাতে আমি সত্যিকারে খুশি হলাম। এমন করে কয়জন ভাবে। মাঝে মাঝে এসো আলতাপ, তোমাকে দেখলে আমার ভালো লাগবে। আলতাপ নিচু হয়ে আবার সোমনাথকে প্রণাম করল। এর কয়েকদিন পরেই এমন একটা ঘটনা ঘটল যা প্রায় অলৌকিক বলা যায়। অলৌকিক নয়, কাকতালীয়, শুনলে অবিশ্বাস্য মনে হয়, তবু এমন ঘটনা ঘটে। বাসবীর সঙ্গে দেখা করতে যাবার ইচ্ছাটা সোমনাথের মধ্যে গুঞ্জরিত হচ্ছিল বটে, কিন্তু যাওয়ার হয়ে উঠছিল না। ঠিকানা জোগাড় করেছে, গেলেই হয়, শুধু সময়ের অভাব নয়, আর একটা কিসের যেন বাধা রয়েছে। তবুও বাসবীর সঙ্গে দেখা হয়ে গেল। বেলভিউ নার্সিংহোমে সোমনাথ একটা রাউন্ড দিতে গেছে রাত্রিবেলা। তারা দুজনে পেশেন্ট দেখতে সেখানে গেছে। ওখানে লিফটে তার কাঁধে হাত দিল বিশ্বদেব। গম্ভীরভাবে সে বলল, বাসবীকে দেখতে এসেছ? সোমনাথ বিস্মিতভাবে বলল, বাসবী? সে এখানে ভর্তি আছে নাকি? কি হয়েছে তার? বিশ্বদেব বলল, তুই জানিস না? না, স্টাফ ইনজুরি। এবারে প্রায় আঁতকে উঠে সোমনাথ বলল, স্টাফ ইনজুরি? কে ছুরি মেরেছে বাসবীকে? তুই খবরের কাগজে পড়িসনি? কালকের কাগজে তো বেরিয়েছে। রবিবার ছাড়া অন্য দিনের কাগজ ভালো করে পড়াই হয় না, শুধু হেডিংগুলো চোখ বুলিয়ে নিয়ে। সোমনাথ বলল, সেই বাসবীর খবর কিছু দেখিসনি? ব্যাপারটা অত্যন্ত বিশ্রী এবং রোমহর্ষক। মুর্শিদাবাদের বাসবীর এক দিদি থাকে, তার সঙ্গে সে দেখা করতে গিয়েছিল। ফিরছিল বিকালের ট্রেনে। সেই ট্রেনে মাঝপথে একটা ছোট স্টেশনে থেমে গেল ট্রেন। কোথায় নাকি তার তার কাটা গেছে। কখন আবার ট্রেন চলবে তার ঠিকানা নেই। ট্রেন থেমে রইল। কিছু কিছু যাত্রী নেমে চলে গেল, তারা অন্য জায়গা থেকে বাস ধরবে। বাসবী তো সেসব কিছু চেনে না। ট্রেন এখনও চলার আশা আছে, তাকে ট্রেনেই ফিরতে হবে। কামরার মধ্যে অসহ্য গরম, আলো পাখা নেই, ঘুটঘুটে অন্ধকার। কিন্তু যাত্রী প্ল্যাটফর্মে নেমে পায়চারি করছে। বাসবীও নেমে পায়চারি করতে লাগলো। স্টেশন অন্ধকার, বহুক্ষণ লোডশেডিং চলছে। বাসবীর অসহায় লাগছে, কিন্তু কিছু করার উপায় নেই। অন্য যাত্রীদের ভিড় ছাড়িয়ে সে এক সময় এগিয়ে গিয়েছিল প্ল্যাটফর্মের শেষ দিকটায়। হঠাৎ দেখল তাকে ঘিরে রয়েছে তিনজন লোক। একজন বিড়বিড় করে কী যেন বলল, আর একজন কাছে এসে তার গলার হারটা ধরে দিল এক টান, কিন্তু হারটা ছিঁড়ল না। বাসবী তখন চেঁচিয়ে উঠতেই সেই তিনজন লোক বাসবীকে চেপে ধরে টানতে লাগলো বাইরের দিকে। একজনের হাতে ঝলসে উঠল ছুরি, আর একটা বোমা ফাটানো। প্ল্যাটফর্মে কত লোক, কেউ এগিয়ে এলো না তাকে সাহায্য করতে। বোমার আওয়াজ শুনেই সবাই দৌড়লো অন্যদিকে। বাসবী প্রাণপণে নিজেকে ছাড়াবার চেষ্টা করলেও তিনজনের সঙ্গে সে পারবে কেন? এক জায়গায় রেলিং ভাঙা, ওরা তাকে সেখান দিয়ে বার করতে চাইছিল। মাঝের অন্ধকার নিয়ে যেতে পারলে বাসবীকে আর জ্যান্ত পাওয়া যেত না। সেই সময়ে একটা লোহার ডান্ডা নিয়ে ছুটে এলো একজন লোক। গুন্ডার আর বোমা ছুড়লেই সে গ্রাহ্য করল না। সে লোকটি যেমন গায়ে জোর তেমনি সাহস। সে এক লাফে গেল তিনজনের সঙ্গে। সেই হুড়মুড়ির মধ্যে বাসবীর গলার কাছে একটা ছুরি বসে গেল। গুন্ডারা সেই লোকটিকে একবার ছুরি মেরেছিল, কিন্তু সে লোহার ডান্ডা দিয়ে তিনজনকেই কাত করে ফেলল এক সময়। একজন ধরা পড়েছে, অন্য দুজন পালিয়েছে। সেই উদ্ধারকারী আহত হলেও গুরুতর কিছু নয়। সে ভর্তি হয়েছে রেলের হাসপাতালে। বাসবীর গলার কাছে ব্যান্ডেজ বাঁধা। সে চিত হয়ে শুয়ে একটা বই পড়ছে। ব্যান্ডেজটার দিকে এক নজরে তাকিয়ে সোমনাথ বুঝল বাসবীর ক্ষত নিয়ে তেমন চিন্তার কিছু নেই। সোমনাথকে দেখে বাসবী হাসল। সোমনাথ টের পেল তার বুকের মধ্যে খুব গোপন কোনো জায়গায় সে বাসবীকে লুকিয়ে রেখেছিল এতদিন।
সে যে ভেবেছিল বাসুবিকে একেবারে মুছে ফেলেছে, তা তো ঠিক নয়। বাসুবিকে দেখেই মৃদু টনটনে ব্যথাটা অনুভব করল। কেন তা হলো? বাসবি একটা হাত ধরে সে বলল, তুমি ওই সব লোকাল ট্রেনে একলা ট্রাভেল করছিলে কেন? বাসবি বলল, বাহ, ট্রেনে তো কত লোকই একলা যায়, আমার এখন একলা বেরোতেই ভয় লাগে। সোমনাথ বলল, দেশের অবস্থা তো জানো না? তোমার মতো একটু সুন্দরী মেয়েকে একলা দেখলেই গুন্ডারা স্টপ করে। ওরা নিশ্চয়ই তোমার উপর নজর রেখেছে অনেকক্ষণ থেকে। তারপর যেই একটু নিরালায় পেয়েছে। বিশ্বদেব বলল, ঠিকই বলেছ সোমনাথ, বাসবি তোমার একলা যাওয়া উচিত হয়নি। তুমি যে ফ্ল্যাটে একলা থাকো সেখানে কোনো ভয় নেই তো? বাসবি বলল, সেখানে কোনো ভয় নেই, কোনো অসুবিধাই নেই। একলা কি সারা জীবন কাটাতে পারবে তা জানি না, এখন তো দিব্য আছি। বিশ্বদেব তো সোমনাথ কেউই বলতে পারে না আমি তোমার সঙ্গে গিয়ে থাকবো। ওদের তো সংসার আছে, সেই সংসার ওরা ভাঙবে না। একটুক্ষণ গল্প করার পর বিশ্বদেব বলল, আমি একটু ঘুরে আসছি। আমরা একজন পেশেন্ট এর বেশি ক্রিটিক্যাল কন্ডিশন আছে। পালাসনি সোমনাথ, আমার সঙ্গে একবার দেখা করে ফিরবি। এখন বাসবি আর সোমনাথ মুখোমুখি। একটা নার্স ঢুকেও আবার বেরিয়ে গেল। সোমনাথ কী কথা বলবে খুঁজে পাচ্ছে না। দুইজনে দুজনের হাত ধরে আছে, দুটি হাতই উষ্ণ। মাধবী বলল, একটা আশ্চর্য ব্যাপার কি জানো তো সোমনাথ? যে লোকটা আমাকে বাঁচাতে এসেছিল সে তো প্রথমে আমাকে ভালো করে দেখেইনি, এমনিই একটা মহিলা বিপদে পড়েছে থেকে সে ছুটে এসেছিল। আর কেউ আসেনি। ওই লোকটি রেলে চাকরি করে, দারুণ সাহস। একেবারে শেষকালে আমাকে ভালো করে দেখে সে বলল, দিদি, আমি তো আপনাকে চিনি, এক সময় আপনি বাঁকুড়ায় ছিলেন না? আমিও বাঁকুড়ায় থাকতাম, আমার নাম আলতাপ মণ্ডল। আমি অবশ্য ওকে চিনতে পারলাম না, কিন্তু ও তোমাকে চেনে। সোমনাথের ঠোঁটে হাসি ফুটে উঠল। একেই কি মিরাক্কেল বলে? সেই অস্ফুট স্বরে বলল, 24শে জুলাই 1992, আমার মনে আছে সেই দিনটা। বাসুবি বলল, বাহ, মনে থাকবে না? সোমনাথ মনে মনে বলল, ওই একটি রাতে 3জন মানুষের জীবন বদলে গেছে। একটু ওদিক এদিক হলেও 3জন মানুষের জীবন অন্যরকম হয়ে যেতে পারত। বাসুবি জিজ্ঞাসা করল, হঠাৎ ওই দিনটার কথা বললে কেন? সোমনাথ আবার মনে মনে বলল, ওই দিনটাই আর ফেরানো যায় না। মুখে বলল, তোমার মনে আছে কি সেই রাতে একতলার বারান্দায় শুয়ে একটা অসুস্থ লোক খুব কাশছিল? সেই শব্দে তুমি ঘুমোতে পারোনি। সেই লোকটি আলতাপ মণ্ডল, ওর জন্যই তুমি ঘুমাতে পারোনি। তোমার কষ্ট হয়েছিল, তাই আলতাপ তোমার কাছে ঋণ শোধ করে গেল। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। তাদের যদি ভালো লাগে তার নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।